তো আজকে আমরা শুরু করি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? আমার একটু কনফার্ম করবেন। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে ডি মোইভার্স থিওরাম। ডি মোইভার্স থিওরামের প্রুফ দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, এই থিওরামটা থেকে এখান থেকে যে প্রশ্ন প্যাটার্নটা হয় সাধারণত, আপনাদের প্রুফটা মানে প্রমাণটা আসে পরীক্ষায়, আর এর সাথে ম্যাথ থাকে, ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো, তার মধ্যে একটা ধরা যেতে পারে। মানে মোটামুটি ভাবে এখান থেকে যে থাকবেই, আমরা অনেকটা এরকমই কনফার্ম থাকি। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে এই থিওরামে আমাদের কি বলছে। এই থিওরামে বলা হচ্ছে যে এন যদি কোনো একটা সংখ্যা হয়, বাস্তব সংখ্যা, সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, অথবা ভগ্নাংশ হতে পারে। তাহলে এন যে কোনো বাস্তব সংখ্যা হলে, এন যে কোনো বাস্তব সংখ্যা হলে কস থিটা প্লাস আই সাইন থিটা, তার পাওয়ার এন যদি আমরা নেই, এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। এন যে কোনো বাস্তব সংখ্যা হলে কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা, যখন এই ফর্মেটে থাকবে তখন আমরা এটা লিখতে পারবো যে কস থিটা প্লাস আই সাইন থিটা, তার পাওয়ার যদি এন হয়। তো এখানে এই যে এন এর পরিচয়টা আর একটু স্পেসিফাই করে দিতে হবে। কিভাবে আমরা স্পেসিফাই করব? যে এখানে এখানে ফার্স্ট অফ অল এক নাম্বার, এন যে কোনো যোগবোধক অথবা বিয়োগবোধক পূর্ণ সংখ্যা। 2 নাম্বার, এন যোগবোধক অথবা বিয়োগবোধক ভগ্নাংশ। এই দুই ক্ষেত্রে মানে পূর্ণ সংখ্যা হলেও এটা প্রযোজ্য, আর ভগ্নাংশ হলেও এটা প্রযোজ্য। সকল ক্ষেত্রে এটার মান হবে, এই যে পাওয়ার যদি আমাদের এন থাকে, তাহলে কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। আচ্ছা, এখন এই জিনিসটার প্রমাণ আমাদের এখন দেখতে হবে। প্রমাণটা সহজ, একেবারেই বলা যায়, খুব একটা কঠিন না। তো প্রমাণের মধ্যে তিনটা ধাপ, আমরা তিনটা কেস দেখাবো। আমরা প্রথমে দেখাবো যখন এন হলো যোগবোধক পূর্ণ সংখ্যা, তারপর দেখাবো এন যোগবোধক বিয়োগবোধক পূর্ণ সংখ্যা, এবং লাস্টে দেখাবো আমাদের ভগ্নাংশ, মূলদ ভগ্নাংশ যদি হয় তখনও এই জিনিসটা প্রযোজ্য থাকে। তাহলে আমরা ফার্স্ট যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এন যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যা হলে, যে কোনো যোগবোধক যোগবোধক পূর্ণ সংখ্যা হলে কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান, এটার সাথে আমরা গুণ করব কস থিটা টু প্লাস
আই সাইন থিটা টু, দুইটা টার্ম আমরা গুণ করতেছি। তাহলে এই দুইটা গুণ করলে আমরা এখানে কি পাবো? আমরা পাবো হচ্ছে নর্মাল যদি আমরা গুণ করি, তাহলে এখানে আমাদের এই যে কস থিটা ওয়ান এর সাথে কস থিটা টু গুণ করবো, তারপরে আবার আই সাইন থিটা টু গুণ করবো, এরপরে এইটার সাথে একইভাবে এইটা আর এটা গুণ করতে হবে, মানে দুইটা দুইটা টার্ম আমরা নর্মালি যেভাবে গুণ করে থাকি ওইভাবেই। তাহলে এখানে আমরা পাচ্ছি কস থিটা ওয়ান ইন্টু কস থিটা টু প্লাস আই সাইন, আচ্ছা থিটা ওয়ানটাকে আমরা আগে লিখি, কস থিটা ওয়ান সাইন থিটা টু। তাহলে কস থিটা ওয়ান দ্বারা এই দুটাকে গুণ করে ফেললাম, এরপর প্লাস এই যে আই সাইন থিটা ওয়ান দ্বারা এই দুটাকে আমরা গুণ করব, আই সাইন থিটা ওয়ান ইন্টু কস থিটা টু প্লাস আই স্কোয়ার সাইন থিটা ওয়ান সাইন থিটা টু। আই স্কোয়ারের একটা মান আছে, আমরা গত ক্লাসে থেকে সেটা জানি, কি সেটা বলতে পারবেন? আই স্কোয়ার ইকুয়ালস টু -1 Just মাইনাস one. -1, হ্যাঁ। তাহলে এই যে এখানে আমাদের এটা আমরা আই স্কোয়ারের পরিবর্তে -1 বসাতে পারবো, আর সাইন থিটা ওয়ান সাইন থিটা টু থাকবে, আর বাকি দুইটাতে আমাদের আই থাকবে, এটাতে আর এটাতে আই থেকে যাবে। তাহলে লাস্টেরটা আর প্রথমটাতে আই নাই, যে দুটাতে আই নাই ওই দুইটা আমরা একসাথে লিখি, কস থিটা ওয়ান কস থিটা টু মাইনাস সাইন থিটা ওয়ান সাইন থিটা টু। আচ্ছা, এরপর যে দুইটাতে আই আছে এই দুইটা থেকে আমরা আই কমন নিব, আই যদি আমরা কমন নেই তাহলে কমন নিলে কস থিটা ওয়ান সাইন থিটা টু প্লাস সাইন থিটা ওয়ান কস থিটা টু। দুইটা অংশে পৃথক পৃথক দুইটা ফর্মুলা আসছে, এটা আমরা যদি এ চিন্তা করি আর এটা যদি বি চিন্তা করি, তাহলে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, এটা কি ফর্মুলা? গত ক্লাসে কিন্তু বলছিলাম, লাস্ট যে ক্লাসটা নিয়েছি ওই ক্লাসে বলছিলাম। Sir, cos A plus B. এইটা হলো কজের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক বলে দিছিলাম গত ক্লাসে, যে কজের যে ফর্মুলা সেখানে দুইটা কজ একসাথে থাকে দুইটা সাইন একসাথে থাকে, তো এটা দেখে আমরা বুঝতেছি এটা কজের ফর্মুলা। আর এখানে যদি মাইনাস থাকে তাহলে মূল জায়গায় হবে প্লাস, উল্টাটা হবে, চিহ্ন হয় উল্টা। তাহলে এইটা আমরা লিখবো কস থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস আই, এখানে আমরা এই যে এইটাকে যদি আগে চিন্তা করি সাইন থিটা ওয়ান কস থিটা টু, তাহলে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, মানে এটা হলো সাইনের ফর্মুলা, সাইনের ফর্মুলাতে একটা সাইন একটা কস এরকম মিক্স আপ আকারে থাকে। তাহলে এটা থেকে লেখা যাবে সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু। এই ক্যালকুলেশনটুকু আমরা বুঝতে পারলাম কিনা সবাই একটু দেখি, দেখে আমাকে বলি। বুঝছি স্যার। জি আচ্ছা, স্যার। ক্লাসে ভালো করে বুঝে নিলে আপনার পড়া রেডি করতে কিন্তু বেশি সময় লাগবে না। Cos a sin B. So, আচ্ছা, এখন দুইটার ক্ষেত্রে আমরা এটা লিখছি, তাহলে এটার ধারাবাহিকতা যদি আমরা মেনটেন করি, তিনটার যদি আমরা চিন্তা করি, যে আবার cos থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান, cos থিটা টু প্লাস আই সাইন থিটা টু, cos থিটা থ্রি প্লাস আই সাইন থিটা থ্রি। এই তিনটার ক্ষেত্রে কি হয় আমরা এটা দেখতে পাচ্ছি। এখন প্রথম দুইটার গুণফলটা আমরা এর আগে বের করছি, প্রথম দুইটার গুণফল তাহলে এখানে আমরা বসা দিতে পারি। প্রথম দুইটা থেকে আমরা পাবো থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস আই সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু। তাহলে এইটার সাথে আমরা আবার কি করব? গুণ করব, কাকে গুণ করব? কস থিটা থ্রি প্লাস আই সাইন থিটা থ্রি। আচ্ছা, এখন আমরা যদি আগের মতো করে গুণ করি, ঠিক সিমিলার ক্যালকুলেশন দেখানোর ফলে একই জিনিসটা আসবে। একই জিনিস বলতে কি আসবে? এই যে এখানে আমাদের থিটা ওয়ান আর থিটা টু ছিল,
কজের ভেতরে দুইটা যোগ আকারে আসছে, সাইনের ভেতরে দুইটা যোগ আকারে আসছে। তাহলে এখানে আমাদের আছে হলো তিনটা, θ1 θ2 আর এই পাশে হলো θ3। তাহলে ওই সেম ভাবে আমাদের ক্যালকুলেশনটা থেকে আমরা পাবো cos θ1 প্লাস θ2 প্লাস θ3। তো এটা আর ডিটেলস না দেখালেও হবে, কোনো সমস্যা নাই। I sin θ1 প্লাস θ2 প্লাস θ3। তাহলে এইভাবে যদি আমরা n সংখ্যক নেই, প্রথমে আমরা দুইটা নিয়েছি, দুইটা নিয়ে এটা পাইছি, তিনটা নিয়ে এটা পাইছি, যে একই ভাবে যদি আমরা এখন n সংখ্যক নেই, cos θ1 প্লাস I sin θ1 ইন্টু cos θ2 প্লাস I sin θ2 ডট 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 এইভাবে n তম টার্ম পর্যন্ত। তাহলে n তম টার্মটা আমাদের কি লিখতে হবে? আমাদের লিখতে হবে cos θn প্লাস I sin θn। এইটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো cos θ1 প্লাস θ2 প্লাস ডট 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 প্লাস θn। এই যে যখন দুইটা ছিল θ1 প্লাস θ2 আমরা লিখছি প্রথমে, যখন আমাদের তিনটা ছিল θ1 প্লাস θ2 প্লাস θ3 লিখছি। তাহলে যখন n সংখ্যক, তাহলে আমরা n সংখ্যক থিটাকেই কজের ভেতরে যোগ আকারে লিখতে পারবো, প্লাস I sin θ1 প্লাস θ2 প্লাস ডট 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 প্লাস θn। এটা n। আচ্ছা, এখন আমাদের এই থিটার মানগুলো যদি ইউনিফর্ম হয়, সমান হয়, θ1 এর মানও যা, θ2 এর মানও যা, θn এর মানও তা যদি সমান হয়, যে যদি θ1 ইকুয়ালস টু θ2 ইকুয়ালস টু θ3, মানে যতগুলো আছে ডট 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 ইকুয়ালস টু θn ইকুয়ালস টু থিটা হয়, মানে আমরা একটা ভ্যালু ধরে নিই আর কি সবগুলা, তাহলে কি লেখা যাবে? তাহলে লেখা যাবে cos, এখানে একটু দেখেন সবাই, তাহলে এই জায়গায় আমরা এই এক্স θ1 এর জায়গায় কিন্তু থিটা হবে, এই θ1 এর জায়গায় থিটা হবে, এখানে থিটা হবে, এখানে থিটা হবে, এখানেও থিটা হবে, এখানে থিটা হবে। তাহলে সবগুলা কি একই টার্ম হয়ে যাবে না? মানে এইটা, এইটা, আপ টু এই পর্যন্ত সবগুলা কি একই টার্ম হবে? জি স্যার, ইকুয়াল হলে সব একই হয়ে যাবে। সব একই হয়ে যাবে। তাহলে আমাদের যদি দুইটা দুই থাকে, সাপোজ যে 2 গুণন 2, এটাকে আমরা লিখি 2 স্কোয়ার, 3 গুণন 3 এটাকে লিখি আমরা 3 স্কোয়ার, যদি আরেকটা 3 গুণ করি তাহলে লিখি আমরা 3 কিউব। তাহলে n সংখ্যক যদি আমরা গুণ করি, তাহলে n সংখ্যক গুণ করলে 3 টু দি পাওয়ার কি n লিখি না? জি স্যার। তাহলে এইখানে এই সবগুলা, এই যে যখন আমরা θ1 θ2 θ3 θn সবগুলাই যখন থিটা ধরতেছি, তখন আমাদের এই টার্মটা, এই টার্মটা, এই টার্মটা, সবগুলা টার্ম সেম হয়ে যাচ্ছে, আছে n সংখ্যক। এই জন্য আমরা কি করব, এখান থেকে পাবো cos থিটা প্লাস I sin থিটা তার পাওয়ার n, ওই সবগুলা গুণ হয়ে তার পাওয়ার n ইকুয়ালস টু cos, এখানে কি আসবে? এখানে আমরা যোগ করতেছি দুইটা, 5টা 2 যদি আমরা যোগ করি, সাপোজ, বা 5টা a যদি আমরা যোগ করি, সাপোজ a যোগ a যোগ a যোগ a যোগ a, এটার যোগফলটা কি লিখবো আমরা? 5-এ। যোগফল লিখবো আমরা 5-এ, হ্যাঁ। আহ তারপরে যদি 10টা যোগ করি তাহলে লিখবো আমরা 10-এ, 20টা যোগ করলে 20-এ। তাহলে আমরা যদি n সংখ্যক যোগ করি এবং এই সবগুলা যদি সমান হয়, এই এর মতোই কিন্তু হয়ে যাচ্ছে, এটাও থিটা, এটাও থিটা, এটাও থিটা, একেবারে শেষ পর্যন্ত সবগুলো থিটা, আছে n সংখ্যক, তাহলে এটার যোগফল হবে n থিটা। n theta, হ্যাঁ, তাহলে কজের ভেতরেও হবে n থিটা, সাইনের ভেতরেও হবে n থিটা, তাহলে cos n থিটা প্লাস I sin n থিটা। আচ্ছা, এখানে ব্র্যাকেটটা জরুরি না, না দিলেও হবে। তাহলে এই জিনিসটাই কিন্তু আমরা দেখাইতে চাচ্ছি, এই জিনিসটাই দেখাতে যাচ্ছে যে cos থিটা প্লাস I sin থিটা তার পাওয়ার যদি n হয়, এটা ইকুয়ালস টু cos n থিটা প্লাস I sin n থিটা। তাহলে এরপরে লাইনে আমরা লিখে দিব যে সুতরাং সুতরাং
উপপাদ্যটি যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য সত্য। উপপাদ্যটি যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য সত্য। আচ্ছা, এরপর আসা হচ্ছে কেস 2, দ্বিতীয় কেস। যেটা প্রথম কেস ছিল আমাদের, এখানে আপনারা কেস 1 কেস 2 লিখে দিতে পারেন। কেস বাংলা অ্যান্সার করলে কেস শব্দটা আসলে প্রপার না প্রথম ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এরপরে যাব আমরা দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রটা কোনটা? দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যখন n বিয়োগবোধক পূর্ণ সংখ্যা। যখন n বিয়োগবোধক পূর্ণ সংখ্যা। তাহলে বিয়োগবোধক পূর্ণ সংখ্যা মানে এমন একটা সংখ্যা যার সামনে মাইনাস চিহ্ন থাকবে। তাহলে আমরা কি করব, এখানে ধরে নিব যে মনে করি n ইকুয়ালস টু -m, যেহেতু বিয়োগবোধক এখানে করতে হবে। তাহলে এখন m যদি বলেন তো আমাকে, এখান থেকে বলতে পারবেন যে m সামনে তো মাইনাস দিছি আমরা বিয়োগবোধকের জন্য, তাহলে m নিজে কি, mটা কি যোগবোধক না বিয়োগবোধক? যোগবোধক। m যোগবোধক, হ্যাঁ, কারণ m কে যদি আমরা আবার বিয়োগবোধক মনে করি তাহলে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, এটার বিয়োগবোধক থাকলো না। তাহলে এটা লিখে দিতে হবে যে যেখানে m নিজে যোগবোধক বাট সামনে মাইনাস, এই জন্য টোটাল ভ্যালুটা আমাদের বিয়োগবোধক হয়ে যাচ্ছে। যেখানে m যোগবোধক সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছি যে cos থিটা প্লাস i সাইন থিটা তার পাওয়ার n, এটা ইকুয়ালস টু আমাদের লিখতে হবে cos থিটা প্লাস i সাইন থিটা তার পাওয়ার n এর মান আমরা বসাই দিব -m। আপনাদের যে ক্লাসের মাঝে টুকটাক প্রশ্ন করি, যদি অনেক সহজ সহজ প্রশ্ন করা হয়, তো যারা পারবেন র্যাপিডলি রেসপন্স করবেন, এটা আপনাদের মানে বোঝার ক্ষেত্রে আপনার ব্রেনের অ্যাক্টিভনেসটাকে আরো বাড়ায় দিবে। সায়েন্টিফিক বেনিফিট আছে আর কি এটার। 1/cos থিটা প্লাস i সাইন থিটা তার পাওয়ার n, এটা কিভাবে লিখলাম? আমাদের ওই যে ইনভার্সের যে একটা নিয়ম আছে আর কি, যে a⁻⁻1 ইকুয়ালস টু 1/a, তাহলে ওই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। টোটাল জিনিসটাকে মনে করেন, তার পাওয়ার হচ্ছে -m, তাহলে এটা কি হবে 1/ এই পুরো জিনিসটার পাওয়ার m হয়ে যাবে। আচ্ছা, এখন m নিজে যেহেতু যোগবোধক সংখ্যা, কাজেই আমরা নিচে এখানে কিন্তু ওই যে প্রথম অংশ যেটা আমরা প্রমাণ করে ফেলছি অলরেডি, সেটা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ m আমরা ভিতরে দিয়ে দিতে পারবো। তাহলে এখানে আমরা লিখতে পারবো 1/cos m থিটা প্লাস i সাইন m থিটা। এটা কিভাবে লিখলাম? এটা লিখলাম আমরা অলরেডি যেটা এস্টাবলিশ করে ফেলছি কেস 1, এটার সাহায্যে, যে n যদি কোনো পূর্ণ সংখ্যা হয় ধনাত্মক, তাহলে cos থিটা প্লাস i সাইন থিটা তার পাওয়ার n হলে আমরা লিখতে পারি cos n থিটা প্লাস i সাইন n থিটা। তাহলে ওইটারই অ্যাপ্লিকেশনটা আমরা করলাম এখানে, এই যে নিচে এই অংশে পাওয়ার আমাদের m, তাহলে mটা আমরা ভেতরে দিয়ে দিতে পারি, অর্থাৎ এটা থেকে এটা লেখা যায় cos থিটা প্লাস i সাইন থিটা পাওয়ার m থেকে cos m থিটা প্লাস i সাইন m থিটা এটা লেখা যায়। আচ্ছা, এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে একটা এখানে ভগ্নাংশ আমরা পাইছি যার নিচে একটা জটিল সংখ্যা আছে, এটাকে সিম্পলিফাই করতে হবে বা জটিল সংখ্যাকে উপরে নিয়ে আসতে হবে। তো জটিল সংখ্যার নিয়ম অনুযায়ী এই কাজটা করার আপনার একটা ওয়ে আছে, একটা রাস্তা আছে। সেটা কি? সেটা হচ্ছে নিচে যা থাকে তার অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করতে হয়। তাহলে আমরা কত দ্বারা গুণ করব এটা লব এবং হরকে? cos m theta minus I sin m theta. হ্যাঁ, cos m থিটা মাইনাস i
সাইন এম থিটা, আর নিচে আমাদের কস এম থিটা প্লাস আই সাইন এম থিটা, এটা আমাদের আছে। আর এটার অনুবন্ধী কস এম থিটা মাইনাস আই সাইন এম থিটা। এখন উপরে যেটা আছে এটাতে কিছু করব না আমরা, আপাতত যেভাবে আছে এভাবে রেখে দিব। কস এম থিটা প্লাস আই সাইন এম থিটা। নিচে আমাদের একটা ফর্মুলা চলে আসছে, ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি A লেখা যায়? square minus B এ square. স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এস এ বলতে এখানে কস এম থিটা, তাহলে কস স্কোয়ার এম থিটা মাইনাস আই স্কোয়ার সাইন স্কোয়ার এম থিটা ইকুয়ালস টু, স্যার ওয়ার্ডটা মাইনাস হবে না, কস এম থিটা মাইনাস আই সাইন এম থিটা। হ্যাঁ এটা লেখার ভুল হয়েছে, মাইনাস হবে। কস এম থিটা মাইনাস আই সাইন এম থিটা। আই স্কোয়ারের মান যেহেতু -1, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস। তাহলে নিচে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটার ভ্যালু হচ্ছে 1, তাতে এটা আমাদের আর লিখতে হচ্ছে না। তাহলে উপরে যেটা আছে এটা থেকে যাবে, কস এম থিটা মাইনাস আই সাইন এম থিটা। এখন আমরা ত্রিকোণমিতির কিছু সম্পর্ক জানি। মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পর্যায়ে আপনাদের সপ্তম অধ্যায়ের প্রথম যে কনসেপ্ট আপনারা শিখছিলেন, সপ্তম অধ্যায়ে ত্রিকোণমিতি ছিল, সেটা হচ্ছে মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশন গুলোর ভেতরে মাইনাস থিটা হলে কি হবে তাদের আচরণ। যেমন কস মাইনাস থিটা, তারপরে সাইন মাইনাস থিটা, ট্যান মাইনাস থিটা, মনে আছে কারো? টেন মাইনাস থিটা ইকুয়াল টু টেন থিটা। না, মাইনাস ট্যান থিটা। কস মাইনাস থিটা হবে কস থিটা, সাইন মাইনাস থিটা হবে sec মাইনাস আর সাইন থিটা। cos হবে হচ্ছে মাইনাস হবে না। হ্যাঁ শুধুমাত্র স্যাক এবং কস, মানে কজ আর তার হলো আহ বিপরীত বৈশিষ্ট্য যে এইটা ফাংশনটা কজ এবং স্যাক, এই দুইটার ক্ষেত্রে মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, এভাবে স্টুডেন্টরা মনে রাখে। আর বাকিগুলোর ক্ষেত্রে মাইনাসটা সামনে চলে আসে। তাহলে আমরা আমাদের প্রয়োজনে এই যে কস মাইনাস থিটা যদি কস থিটা হয়, কস থিটা থেকে আমরা এটা লিখতে পারবো যদি আমাদের কখনো প্রয়োজন হয়। ট্যান মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস ট্যান থিটা হলে এই মাইনাস ট্যান থিটা থেকে আমরা ট্যান মাইনাস থিটা লিখতে পারবো, মাইনাস সাইন থিটা থেকে আমরা সাইন মাইনাস থিটা লিখতে পারবো। এখন প্রয়োজনটা কখন হয়? যখন আমরা কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করি, কোনো প্রমাণে যাই, যেমন এখানে আমাদের প্রয়োজনটা হচ্ছে। এখানে আমরা কজের ভেতরে মাইনাস এম বানানোর জন্য আমরা অতিরিক্ত একটা মাইনাস নিব, কস মাইনাস এম থিটা। প্রশ্ন হচ্ছে এটা আমরা লিখতে পারি কিনা। এটা লিখছি আমরা এই কনসেপ্ট থেকে, যেহেতু কস মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, কাজে আমরা কস থিটাকে লিখতে পারি কস মাইনাস থিটা। তাহলে এখানে আমাদের থিটা ছিল এইটুকু, সাপোজ এইটুকু আমাদের থিটা ছিল, তাহলে কস থিটা এটাকে লিখলাম কস মাইনাস থিটা। আচ্ছা, এরপর এখানে আমরা প্লাস দিয়ে আই সাইন মাইনাস এম থিটা লিখবো। এই যে সাইনের ক্ষেত্রে তো ভেতরের মাইনাসটা সামনে চলে আসে, তাহলে আবার সামনে মাইনাস থাকলে মাইনাস সাইন থিটাকে আমরা এটা লিখতে পারবো। তো এই কাজটা এখানে করছি, এই মাইনাস এবং এই সাইন এম থিটা এই দুইটা মিলে সাইন মাইনাস এম থিটা। তো মাইনাসটা তো চলে গেছে, এই জন্য এখানে হচ্ছে প্লাস। এই লাইন থেকে এই লাইনটা, এটা একটু বুঝার বিষয়, তা আপনারা আমাকে কনফার্ম করেন, কেউ না বুঝে থাকলে বলেন, আমি আবার ব্যাখ্যা করতেছি। স্যার আবার বলেন। হ্যাঁ বলতেছি। মূলত আমরা আহ, এখানে মানে এক স্টেপ সামনে গিয়ে আবার এক স্টেপ পিছনে গেছে আর কি। তো আমাদের সম্পর্ক যেটা কসের ক্ষেত্রে, আবার একটু ফ্রেশ করে লিখি, একটা বদলে আরেকটা বোঝা যাবে। কসের ক্ষেত্রে সম্পর্ক হচ্ছে যেমন কস মাইনাস 30 ডিগ্রি, এটা ইকুয়ালস টু হচ্ছে কস 30 ডিগ্রি। এখন কেউ যদি এরকম লিখতে চায় যে কস মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু কস 30 ডিগ্রি, তাহলে আমি লিখবো, আমার কাছে আছে কস 30 ডিগ্রি, এটা ইকুয়ালস টু আমি লিখবো কস মাইনাস 30 ডিগ্রি। তার থেকে ভুল হবে কিনা? না স্যার। একই জিনিস না? কস মাইনাস জি 30 ডিগ্রি যদি কস 30 ডিগ্রি লেখা যায়, তাহলে কস 30 ডিগ্রি ইকুয়ালস টু কস মাইনাস 30 ডিগ্রিও লেখা যাবে, যেহেতু সমান চিহ্ন মানে তাদের মধ্যে অসমতা তো নাই, সমতা সমান বলা হচ্ছে।
তাহলে এখানে আমাদের কস এম থিটা, এই এম থিটাকে আপনি মনে করেন 30 ডিগ্রি। কস এম থিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এর পরিবর্তে আমরা যদি কস মাইনাস এম থিটা লিখি, কোনো সমস্যা হবে? না স্যার। ওই কাজটাই তো স্যার করা হয়েছে এম এখানে। তো হচ্ছে যোগবোধক সংখ্যা না? হ্যাঁ, তো আপনি এখানে তো এটা থিটা ধরলেন। এখানে এখানে এই যে, না এটা বোঝানোর জন্য, থিটা বোঝানোর জন্য বলতেছি। এখানে যে 30, এ তো যোগবোধক। একটা যোগবোধক সংখ্যার সামনে মাইনাস থাকলে পুরা জিনিসটা একটা ঋণাত্মক মান হয়, একটা নেগেটিভ ভ্যালু হয়। বাট সংখ্যা যদি বিয়োগবোধক হয়, তার সামনে মাইনাস হলে তো ওটা আবার যোগবোধক হয়ে যায়। তো এখানে এম নিজে যোগবোধক, বাট আমরা এখানে মাইনাসটা দিতে পারলাম কোন লজিক থেকে? যে কজের ভেতরের থিটার মানটা যদি আমাদের ঋণাত্মক হয় বা নেগেটিভ হয়, তাহলে সেই মান এবং সেই মানটা ধনাত্মক হলে যা হবে তার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা হলো আমাদের কোসাইন ফাংশন আমাদের বলতেছে, মানে কস থেকে আমরা সেটা পাচ্ছি। এখন ত্রিকোণমিতিক ফাংশনের সাথে যে মানটা আপনি ব্যবহার করবেন, সেটা ধনাত্মক হোক ঋণাত্মক হোক, সেটা থিটাই বুঝাবে। এম ইন্টু থিটা এই পুরাটাই হচ্ছে কজের মানে অধীনস্থ একটা মান, যে মানটার অ্যাকচুয়াল পরিচয় হচ্ছে সে হলো একটা কোণের মান, একটা থিটা। এখন এম, তাহলে এম তো শুরুতে থিটা ছিল না। তো এম একটা সংখ্যা ছিল, বাট সেই সংখ্যাটা যখন এই ফাংশনের ভিতরে ঢুকে গেছে, তখন তার পরিচয়টা চেঞ্জ হয়ে গেছে, এটা থিটা হয়ে গেছে। আচ্ছা দেখ, ওই দিকে না যাই, ওই ব্যাখ্যাতে না যাই। এইখানে বেসিক্যালি জাস্ট একটা লজিক আমরা ব্যবহার করতেছি আমাদের প্রমাণটা নিয়ে আসার জন্য। লজিকটা কি? যে আমার আছে হচ্ছে কস থিটা, আমি এটাকে লিখবো কস মাইনাস থিটা। আপনার প্রশ্ন হচ্ছে এটা লেখা যায় কিনা, আমাকে ওইটা ব্যাখ্যা করতে হবে। তাহলে কস থিটা ইকুয়ালস টু কস মাইনাস থিটা লেখা যায়। কেন লেখা যায়? কারণ এইটা তাদের মধ্যে একটা ট্রিভিয়াল রিলেশন, মানে একটা সম্পর্ক যেটা সবসময় বিদ্যমান থাকে। কোসাইন থিটার ভেতরে যে কোনো ঋণাত্মক মান আর ধনাত্মক মানের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটা সমান। এটা হচ্ছে মূল কথা। কস 30 ডিগ্রির মান যা, কস মাইনাস 30 ডিগ্রির মানও তাই। তাহলে আমি এখানে কস এম থিটা এটার পরিবর্তে যদি মাইনাস এম থিটা লিখি, তাহলে তো কোনো সমস্যা নাই, কারণ দুটো তো একই মান দিবে। আমার কথা আমি বুঝাতে পারলাম কিনা? একটু বলেন, আপনার ফিডব্যাক দেন, একটু ক্লিয়ার করতে হবে। আহ না বুঝলে তাহলে আরো ডিটেলসে যেতে স্যার হবে। বুঝছি এখন। জি স্যার মানে বুঝছি। জিনিসটা হচ্ছে আমার প্রমাণের জন্য আমার এখানে মাইনাস দরকার। সো আমি মাইনাসটা নিয়ে আসতে পারি কিনা, এটার ভ্যালিডিটি আছে কিনা, এটা হচ্ছে মূল কথা। তো আমার কস এম থিটার মান যা, মাইনাস এম থিটার মানও তাই, একই। কারণ কস 30 ডিগ্রি যে মান দিবে, কস মাইনাস 30 ডিগ্রি আমাকে একই মান দিবে। কারণ কস ফাংশনটার মেকানিজমই এরকম, ও কাজই করে এইভাবে। ওর ভেতরে মাইনাস দিলে ওই মাইনাসটাও খেয়ে ফেলে, ওই মাইনাসটা থাকে না। বাট সাইন এটা করতে পারে না। সাইনের কাজটা কি? ওর ভেতরে মাইনাস দিলে ওই মাইনাসটা ও সামনে দিয়ে দেয়। তাহলে সামনে মাইনাস থাকলে আমরা এটা ভিতরে রাখতে পারি। সেই লজিকে আমরা এই যে সামনে যে মাইনাসটা ছিল, এই মাইনাসটা সাইনের ভিতরে দিয়ে দিছি। ভিতরে দিয়ে দিলে এখানে আর মাইনাসটা তখন আমরা রাখতে পারবো না, তখন এখানে আমাদের প্লাস দিয়ে দিতে হবে। তো দুইটা কাজ করা হয়েছে, দুইটা সম্পর্ক আমরা ব্যবহার করছি। এই যে কজের সম্পর্কটা, যে কস মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, ধনাত্মক ঋণাত্মক সেম, এটা ব্যবহার করে আমরা ধনাত্মকের পরিবর্তে ঋণাত্মক ব্যবহার করছি। আর সাইনের ক্ষেত্রে এটা সেম না। সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু সাইন মাইনাস থিটা, উল্টাটা। মানে এখান থেকে আমরা তাহলে এটাও তো লিখতে পারি, সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু সাইন মাইনাস থিটা। তাহলে আমাদের এই যে উপরে ছিল মাইনাস সাইন, এই পুরোটা থিটা চিন্তা করেন, এম থিটা, এটাকে কোণ চিন্তা করেন। তাহলে মাইনাস সাইন থিটা, তার পরিবর্তে আমরা কি লিখতে পারি? সাইন মাইনাস থিটা। জি স্যার বুঝছি। আচ্ছা, এখন আমাদের এখানে এই যে কস, এই মাইনাস এমটা কই থেকে আসলো? এই মাইনাস এমটা তো আমরা একটা অ্যাজাম্পশনের মধ্যে রাখছি, হ্যাঁ এটা স্যার, তো এটার পরিবর্তে এন লেখা যাবে। এন এর মান, তার পরিবর্তে আমরা এন লিখবো। মূলত এই যে এন যাতে লিখতে পারি, এই জন্যই এই কাহিনীটা আমরা করছি এখানে। প্লাস আই সাইন এন থিটা, কারণ এটা লিখলে তো আমাদের প্রমাণ হয়ে গেছে। জি স্যার। সুতরাং সুতরাং আমরা এই যে যে জিনিসটা ইকুয়ালস টু, যে কস থিটা প্লাস আই সাইন থিটা, কস থিটা প্লাস আই সাইন থিটা তার পাওয়ার যদি এন হয়, এটা ইকুয়ালস টু কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। তাহলে আমাদের উপপাদ্যটা বিয়োগবোধক পূর্ণ সংখ্যার জন্য সত্য। সুতরাং উপপাদ্যটি বিয়োগবোধক পূর্ণ সংখ্যার জন্য সত্য।
লাস্ট 3 নাম্বার যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে মূলদীয় ভগ্নাংশের ক্ষেত্রে এটা কেমন হয়, মানে ভগ্নাংশ আকারে থাকলে তখন কেমন হবে। এইখানে এরপরও কারো কোনো কনফিউশন আছে কিনা, এই 2টা স্টেপের মধ্যে কোনো কনফিউশন থাকলে বলেন। এটা কিন্তু পরীক্ষায় আসবে, ওই টাইপের একটা প্রমাণ। সো আপনি যদি ক্লিয়ার না থাকেন, মুখস্থ করলেও পরীক্ষায় ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে, বাট ভালো করে বোঝা থাকলে তারপরে আপনি যখন মুখস্থ করবেন এই জিনিসটা দেখবেন তো খুব সহজে আপনি অ্যান্সার করতে পারতেছেন। স্যার বুঝছি, সমস্যা নেই। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে হলো তৃতীয় ক্ষেত্রে। তাহলে তৃতীয় ক্ষেত্রে আমাদের কি হবে। তিন নাম্বার ক্ষেত্রটা হচ্ছে আমাদের, এখন n হচ্ছে একটা ভগ্নাংশ, তাহলে n মূলদীয় ভগ্নাংশ তাহলে আমরা ধরে নেই, মনে করি n ইকুয়ালস টু p/q। তাহলে এখানে আবার p এবং q এর পরিচয়টা স্পেসিফাই করতে হবে। যেখানে p পজিটিভ হোক নেগেটিভ হোক কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নাই, বাট q পজিটিভ হইতে হবে। কারণ q যদি পজিটিভ আমরা না ধরি তাহলে আমরা প্রমাণটাকে আগাইতে পারবো না, কারণ আমাদের আগের যে সম্পর্কগুলো ওই সম্পর্কগুলো ব্যবহার করতে হবে। তো আমরা পজিটিভের জন্য নেগেটিভের জন্য আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি। যেখানে p যোগ বোধক অথবা বিয়োগ বোধক এবং আচ্ছা বিয়োগ বোধক পূর্ণ সংখ্যা এবং কিউ এইটা 1 হওয়া যাবে না, 1 হলে ভগ্নাংশ থাকবে না, যোগ বোধক পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারি। সুতরাং এটা আমি একটু সহজভাবে লিখে দিই আপনাদের, বইতে একটু অন্যভাবে লিখছে। কস পি থিটা বাই কিউ, মানে আমরা তো n এর মান ধরছি p/q, তাহলে আমাদের যেটা ছিল কস n থিটা সেটা আমরা কি লিখবো, p/q থিটা প্লাস i সাইন p/q থিটা, তার পাওয়ার হচ্ছে আমরা কিউ নিব, ইকুয়ালস টু কি লেখা যাবে বলুন তো, কস কি লিখতে পারবো আমরা, cos কিউ পি থিটা বাই কিউ। হ্যাঁ কিউ ইন্টু পি থিটা বাই কিউ। ওই যে আমরা এটা যদি আমাদের পাওয়ার হয়, সাপোজ যদি n হইতো তাহলে আমরা কি লিখতাম, cos n থিটা প্লাস i sin n থিটা। তাহলে ওই জিনিসটা এখানে আমরা লিখতেছি, প্লাস i সাইন কিউ ইন্টু পি থিটা বাই কিউ। তাহলে এটা ইকুয়ালস টু এখান থেকে আমাদের যদি কিউ কিউ চলে যাবে, তাহলে cos পি থিটা প্লাস i সাইন পি থিটা।
ইকুয়ালস টু, এখন আমরা ওই যে আবার এক স্টেপ পেছন দিকে যাব। পেছন দিকে কিরকম? তাহলে আমাদের পাওয়ার এন থাকলে যদি এন আমরা ভিতরে দিয়ে দিতে পারি, তাহলে ভেতরে এন থাকলে তো এন কে আবার পাওয়ারে নিয়ে যাওয়া যাবে। কথাটা একটু কনফিউজিং মনে হতে পারে, এই লাইনটা লিখে তারপর বলতেছি। তাহলে এটা থেকে লেখা যাবে কস থিটা প্লাস আই সাইন থিটা, তার পাওয়ার হচ্ছে পি। তা আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা এই যে লাস্ট যে লাইনটা লিখছি, এখান থেকে আমরা এটা লিখতে পারতাম না? আমরা তো পজিটিভ নেগেটিভ দুইটার ক্ষেত্রে এটা প্রমাণ করে আসছি আগের দুইটা ধাপে। তাহলে আমাদের যদি cos থিটা প্লাস আই সাইন থিটা তার পাওয়ার পি হয়, এটা ইকুয়ালস টু এটা লেখা যাবে cos পি থিটা প্লাস আই সাইন পি থিটা। জি স্যার যাবে। আচ্ছা, তাহলে তার উল্টাটাও তো লেখা যাবে। তাহলে আমরা এটা থেকে তো এটাও লিখতে পারি, যদি আমাদের এই যে ভেতরে দুইটাতে পি থাকে, পিটাকে আমরা পাওয়ার আকারে দিয়ে দিতে পারবো। আচ্ছা, এখন উভয় পক্ষে বা দুই পাশে যদি আমরা ঘাত 1/q নেই, এইটা আমরা কন্টিনিউ করতে পারি বেটার। পি থিটা বাই কিউ প্লাস আই সাইন পি থিটা বাই কিউ, তার পাওয়ার হচ্ছে কিউ, cos পি থিটা বাই কিউ প্লাস আই সাইন পি থিটা বাই কিউ, তার পাওয়ার কিউ। আচ্ছা, এই পাওয়ারটা দূর করার জন্য দুই পাশে যদি আমরা পাওয়ার এখন 1/q নেই, তাহলে এই পাশে কিন্তু এই কিউ চলে যাবে, পাওয়ার পাওয়ার গুণ হয়। তাহলে এখানে আমাদের থাকবে cos পি থিটা বাই কিউ প্লাস আই সাইন পি থিটা বাই কিউ ইকুয়ালস টু, এই পাশে আমাদের লিখতে হবে cos থিটা প্লাস আই সাইন থিটা, তার পাওয়ার পি, এটা আমাদের আছে। এটার সাথে আমরা ঘাত নিছি, পাওয়ার নিছি 1/কিউ। আচ্ছা, এর ফলে কি হলো? এর ফলে ইকুয়ালস টু, এখানে আমরা লিখতে পারবো cos থিটা প্লাস আই সাইন থিটা, তার পাওয়ার হচ্ছে p/q। তাহলে এখন যে সমস্ত জায়গাগুলোতে p/q আছে সবগুলাতে যদি আমরা n বসায় দেই, তাহলে আমরা কি পাচ্ছি? সুতরাং cos n থিটা প্লাস, বা দিয়ে লিখি, আই সাইন n থিটা, এই যে p/q এর পরিবর্তে n, p/q এর পরিবর্তে n, ইকুয়ালস টু cos থিটা প্লাস আই সাইন থিটা, তার পাওয়ার n। তো এটা উল্টায় লেখেন, মানে লেফট সাইডকে রাইট সাইডে, রাইট সাইডকে লেফট সাইডে, যেভাবে প্রমাণের মধ্যে আছে। তো সুতরাং cos থিটা প্লাস আই সাইন থিটা, তার পাওয়ার যদি n হয়, এটা ইকুয়ালস টু হবে cos n থিটা প্লাস আই সাইন n থিটা। তাহলে আমাদের ভগ্নাংশের জন্য প্রমাণ হয়ে গেল। সুতরাং লাস্টে আমরা লিখে দিতে পারি, সুতরাং উপপাদ্যটি n এর সকল মানের জন্য সত্য। এখন একটু আমাকে বলেন কোথায় বুঝতে পারেননি। স্যার প্রথমে পাওয়ার কিউ নিব কেন? প্রথমে পাওয়ার কিউ নিব কেন? আচ্ছা, এখানে না, জি এইটা বেসিক্যালি কিউ নেওয়ার কারণটা হচ্ছে আমরা ভগ্নাংশ যেটা ধরছি, এন এর মান যেটা ধরছি, এটা ধরছি আমরা p/q। তাহলে নিচে যেটা আছে এইটা, এই জিনিসটাকে আমরা যদি পাওয়ার আকারে নেই, তাহলে এটা ক্যান্সেল করা যাবে বা এটা ক্যান্সেল হবে। ওই যে cos থিটা প্লাস আই সাইন থিটা, তার পাওয়ার n যদি নেই, সেখান থেকে আমাদের cos n থিটা প্লাস আই সাইন n থিটা আসবে। এখন আপনি চিন্তা করেন আর অপশন কি ছিল? কিউ না নিলে কি নিতে পারতাম? আমরা পি নিতে পারতাম। আমরা যদি পি নিতাম, তাহলে আমরা এখানে পাইতাম
ফর্মুলা অ্যাপ্লাই করে পি স্কোয়ার থিটা বাই কিউ প্লাস আই সাইন সাইন পি স্কোয়ার থিটা বাই কিউ। তো ওইখান থেকে আমাদের আলটিমেটলি কোনো লাভ হইতো না। তো কিউ নেওয়ার কারণ এটাই, যাতে এই কিউ, এখানে যে কিউ আছে 1/কিউ, আর এই কিউটা যখন আমরা গুণাকারে লিখবো ফর্মুলা অ্যাপ্লাই করে, আমরা অলরেডি কিন্তু দুইটা কেস প্রমাণ করে তারপরে 3 নম্বর কেসে আসি। সো আগে দুইটা কেসে যেটা আমরা প্রমাণ করছি সেটা ব্যবহার করতে পারবো। ধনাত্মক ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে সেটা আমরা গুণাকারে কজের ভিতরে সাইনের ভিতরে দিয়ে দিতে পারবো। তাহলে এখানে কিউ নেওয়ার কারণ একটাই, যাতে আমাদের এই কিউটা ক্যান্সেল হয়ে এখানে আমরা শুধু পি থিটা বা একটা প্লেন আকারে পাই আর কি, মানে সিম্পলিফাইড আকারে পাই। বাট এখানে যদি আমরা পি নিতাম, পি নিলে আমাদের ভগ্নাংশটাও থেকে যেত, পি স্কোয়ার হইতো। এখানে আমাদের দুইটাতেই হয়তো পি স্কোয়ার হইতো, হ্যাঁ পি স্কোয়ার হইতো, বাট আলটিমেটলি ভগ্নাংশটা থেকে যেত, আমরা এখানে ক্যালকুলেশন ডাকাতে পারতাম। সো আপনি ভালো একটা প্রশ্ন করছেন যে আমি বুঝবো কি হবে, আমি পি নিবো না কিউ নিবো। তো আপনার এখানে নিচে যা থাকবে, এই যে আপনি যদি এটা উল্টা ধরেন, কিউ বাই পি ধরেন, ধরতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে তখন আপনাকে মানে পাওয়ার পি নিতে হবে। নিচে যেটা থাকবে পাওয়ার আমরা ওইটা নিব, যাতে ফর্মুলা অ্যাপ্লাই করে ওইটা ক্যান্সেল হয়। আমি কি বুঝাতে পারছি? জি স্যার বুঝছি। আর কারো কোনো প্রশ্ন? স্যার কিউ এর মান বসানো এটা একটু বুঝি নাই। কিউ এর মান বসানো কোথায়? এই যে কস থিটা পি কিউ, পি থিটা ডিভাইডেড বাই কিউ। এখানে হ্যাঁ এখানে এটা, হ্যাঁ স্যার। ও আচ্ছা, আমাদের কিন্তু কি প্রমাণ করতে হবে এটা কিন্তু আমাদের ফিক্সড। মানে আমরা শুরুতে যে জিনিসটা লিখছি, যে cos থিটা প্লাস আই সাইন থিটা তার পাওয়ার n ইকুয়ালস টু cos n থিটা প্লাস আই সাইন n থিটা, এই জিনিসটাতে আমরা প্রমাণ করতে চাচ্ছি, এইটা কিন্তু ফিক্সড। 3টা কেসের ক্ষেত্রে আমরা এটা প্রমাণ করব। তো আমরা জানি আমরা কি প্রমাণ করতে যাচ্ছি। তো এই জায়গা থেকে 3 নাম্বার কেসে যখন আমরা আসছি, তখন আমরা এই যে রাইট সাইডটা ধরে আগাইছি, এই যে cos n থিটা প্লাস আই সাইন n থিটা, এটা ধরে আগাইছি আমাদের সুবিধার্থে। লেফট সাইড দিয়ে হয়তো করা যাইতো ঘুরাই প্যাচে, আপনাদের বইতে দেখবেন আরেকভাবে হয়তো লেখা আছে, আমি যেভাবে লিখছি এইভাবে নাই। আমার কাছে ওটা কঠিন মনে হয়েছে বোঝানোর ক্ষেত্রে এবং বুঝার ক্ষেত্রে, এই জন্য আমি এইভাবে লিখে দিলাম। তো বইটা আপনারা পড়ে দেখেন যে ওইখান ওইটা ইজি লাগে কিনা আপনাদের কাছে। তো আমরা এই রাইট সাইডে আছে আমাদের cos n থিটা প্লাস আই সাইন n থিটা। এই যে cos n থিটা, n তো আমরা এখানে কি ধরছি, পি বাই কিউ, এই জন্য n এর মানটা বসায় আমি একবারে লিখছি যে cos n থিটা, n এর মান বসালে পি বাই কিউ থিটা, প্লাস আই সাইন n থিটা, n এর মান বসালে পি বাই কিউ থিটা। এখন বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। মানে এই যে এইটা আমরা দেখেন, আমরা শেষে গিয়ে কিন্তু আমাদের উল্টাইতে হয়েছে। আমাদের এই যে এটাকে আবার এই পাশে লিখতে হয়েছে, এটাকে এই পাশে লিখতে হয়েছে, কারণ আমরা শুরুই করছি এখান থেকে, এই যে এই জায়গা থেকে, রাইট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করছি cos n থিটা প্লাস আই সাইন n থিটা। তো এটা লিখে তারপরে লিখলে ভালো হতো, তাহলে এই কোশ্চেনটা হয়তো আসতো না। তো ওই n এর মানটা বসাইছে আর কি, cos n থিটা, n এর মান হলো পি বাই কিউ, তাহলে পি বাই কিউ ইন্টু থিটা, প্লাস আই সাইন পি বাই কিউ ইন্টু থিটা তার পাওয়ার কিউ। তারপরে তো এই যে কিউ ভিতরে চলে গেল, ফর্মুলা অনুযায়ী কিউ কিউ কাটা গেছে, কাটা গিয়ে পি থিটা, পি কে আবার আমরা উপরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে 1/কিউ দ্বারা গুণ করলে আমাদের প্রমাণটা হয়ে যায়। আর কারো কোনো কনফিউশন? কনফিউশন নাই? তাহলে বুঝতে পারছেন সবাই? এটা কনফার্ম করেন তাহলে যে জি স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। আচ্ছা এখন চলেন ম্যাথ করি, ম্যাথ গুলো সহজ, কঠিন না। কারণ এইটা আমরা শেষ করে দিই আজকে। 2-3টা নিয়মের অঙ্ক আছে, তিনটা তিনটা নিয়মের মূলত যেখান থেকে প্রশ্ন আসে। তো আজকে যদিও ক্যালকুলাসও নিতে চাইছিলাম, থাক ক্যালকুলাস দরকার নাই। কারণ আমাদের থিওরি বুঝাইতেই প্রায় 50 মিনিট চলে গেছে, আমি প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে বলার কারণে সময়টা বেশি লাগছে। আপনাদের ক্লাসে কিভাবে পড়াইছে এগুলা? স্যার ক্লাসে প্রমাণ করেন, এমনি জাস্ট এটা ম্যাথ করাইছে ডিময় স্যার। আচ্ছা, স্যার পরীক্ষায় আসলে কি 3টা আলাদা আলাদা ভাবে প্রমাণ করতে হবে? পুরোটাই পুরোটাই, হ্যাঁ যা লিখছি আমি পুরোটাই করতে হবে, এবং এটা 5 মার্কের জন্য থাকবে যদি থাকে, সাধারণত আর কি। আমি আপনাদের বিগত বছর প্রশ্নগুলো অ্যানালিসিস করছি গত 2-3 দিনে। তো এটা এর আগে একাধিকবার আসছে এবং আসার সম্ভাবনা আছে। এখান থেকে যে প্রশ্ন হয়
সেই জায়গায় এটা প্রমাণটা আসে। এই কারণেই মূলত বোঝানো আর কি। আচ্ছা, আমাদের এখানে প্রমাণ করতে বলছে যে এই যে 1 + cos θ + i sin θ তার পাওয়ার n প্লাস 1 + cos θ - i sin θ তার পাওয়ার n, এইটা ইকুয়ালস টু, নিচে লিখি, 2 to the power n+1 cos n θ divided by 2 into cos θ/2 তার পাওয়ার n। আচ্ছা, এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে এটা এর আগে করছেন কেউ এই অঙ্কটা? না স্যার, এই প্রথম। আচ্ছা, এটা করা হয় নাই। এটাও ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে একটা বলা যায়। আচ্ছা, আমরা প্রথমে এই যে এই অংশটার প্রথম অংশটার মান বের করে নিই। চাইলে এক লাইনে করা যায়, বাট লাইনটা একটু লম্বা হয়ে যায়, লেখার ক্ষেত্রে অনেক সময় একটু হয় আর কি। মানে আপনার খাতায় যদি এক লাইনে পুরোটা শেষ না হয়, 2 লাইন 3 লাইনে হয়, ওটা কিন্তু লিখতে একটু ঝামেলা হয়। তো আমরা যেটা করব, এটার মানটা বের করব, এটার মানটা বের করব, দুইটা মান বের করে তারপর যোগ করে দিব। এই জন্য লেফট হ্যান্ড সাইড লিখতেছি না, যে এখানে কেউ চাইলে লেফট হ্যান্ড সাইড লিখে করতে পারেন। তাহলে এখানে 1 + cos θ + i sin θ তার পাওয়ার হচ্ছে n। এখন ডি মোইভার্সের থিওরেম যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার দুইটা ফাংশন দরকার, স্পেসিফিকলি দুইটা দরকার, একটা কস আর একটা সাইন। বাট এখানে এই যে 1 আছে, ঝামেলা করতেছে। তাহলে এরকম থাকার অর্থই হচ্ছে আমাকে এখানে কিছু একটা পরিবর্তন করতে হবে, যাতে আমি আমার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ এই যে ফর্মুলাটা আমরা শিখলাম, cos θ + i sin θ তার পাওয়ার n, মানে এই দুইটাই থাকতে হবে। এই ফর্মেটে থাকলে আমরা এই পাওয়ারটাকে ভেতরে গুণ করে দিতে পারবো। তাহলে এটার জন্য এখানে ত্রিকোণমিতিক ফর্মুলা আমাদের আসবে। ত্রিকোণমিতিক ফর্মুলার মধ্যে এই যে 1 + cos θ আর সাইন থিটা, এই দুইটাকে আলাদাভাবে ভাঙতে হয়। এই ভাঙার যে ইগুলা, ক্যালকুলেশনের প্যাটার্ন গুলা মনে রাখবেন, ঘুরে ফিরে এগুলাই আসে। মানে অন্য অঙ্কের মধ্যে গিয়ে দেখা যাবে যে এই ধরনের আকারে চলে আসছে। তাহলে 1 + cos θ এটার কোনো ফর্মুলা নাই ত্রিকোণমিতিতে। বাট আমরা যদি এটাকে একটু মডিফাই করি, 1 + cos 2 × θ/2, তাহলে আমাদের ফর্মুলা আছে। 1 + cos 2θ, এটার আমরা সূত্র ফেলতে পারবো। প্লাস একইভাবে আই, এখানে আছে সাইন থিটা, সাইন থিটার কোনো মান নাই, বা 2 × θ/2, যদি আমরা লিখি sin 2θ ফর্মুলা আছে, তার পাওয়ার n ইকুয়ালস টু, আচ্ছা, ইকুয়ালস টু আমাদের লিখতে হবে 1 + cos 2θ। কার মনে আছে? এটা মনে না থাকাটা বা ভুলে যাওয়াটা স্বাভাবিক। কার মনে আছে কিনা 1 + cos 2θ? থিটা হবে θ/2 2 cos² θ/2। হ্যাঁ, 2 cos²θ। আর এখানে থিটা মানে হচ্ছে θ/2। তাহলে 2 cos² θ প্লাস আই, sin 2θ ফর্মুলা। 2 sin theta cos theta হ্যাঁ, তাহলে 2 sin 2 θ sin theta cos theta cos θ, এইটার পাওয়ার হচ্ছে n ইকুয়ালস টু, ভেতরেই এই যে n এর ভেতরে আমরা কমন নিব। কি কমন নিব? এই যে 2 কমন যাচ্ছে, দুইটা অংশের মধ্যে 2 আছে, দুইটা অংশের cos আছে। তাহলে 2 cos θ/2, এটা আমরা কমন নিব। কমন নিলে এখান থেকে আমাদের থাকবে cos θ/2 প্লাস i sin θ/2, পুরোটার পাওয়ার হচ্ছে n ইকুয়ালস টু। তাহলে এখন আমরা যদি পাওয়ারটা আলাদা করে দেই, তাহলে 2 to the power n, এই 2 এর উপরে পাওয়ার আসবে cos, এটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, θ/2 তার পাওয়ার n, এটাকে এইভাবে রেখে দেই। আর এইটার পাওয়ার প্লাস i sin θ/2, এইটার পাওয়ার n। মানে এই nটাকে তিনটা অংশের সাথে দিয়ে দিলাম, 2 এর সাথেও দিলাম, cos θ/2 এর সাথেও দিলাম, এটার সাথেও দিলাম। তাহলে ইকুয়ালস টু 2 to the power n, এরপর cos θ/2 তার পাওয়ার n,
আর এইটার ক্ষেত্রে আমরা এই যে এই n কে এখন কি করতে পারি, ভেতরে দিয়ে দিতে পারি ডি মোইভার সিরম অনুযায়ী। তাহলে cos n থিটা বাই 2 প্লাস i sin n থিটা বাই 2। এই ক্যালকুলেশনটা বুঝতে পারছেন? বুঝা গেছে? জি স্যার। এটাকে আমরা দিলাম 1 নং। আচ্ছা, একইভাবে সেম ক্যালকুলেশন হবে, শুধু এই যেখানে আমাদের মাইনাস। তাহলে আবার 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা তার পাওয়ার n ইকুয়ালস টু 1 প্লাস cos 2 ইন্টু থিটা বাই 2 মাইনাস i sin 2 ইন্টু থিটা বাই 2 তার পাওয়ার n ইকুয়ালস টু, এখান থেকে মানে পুরাপুরি প্যারালাল ক্যালকুলেশন, একই ক্যালকুলেশন। এটা তো আগেরটার মতো শুধুমাত্র প্লাস জায়গায় মাইনাস হবে না। মাইনাস আসবে, হ্যাঁ, এটা আমি একবার লিখে দিই। জি, এক লাইনে তো লেখা যাবে। আপনারা পরীক্ষায় শর্ট করবেন আর কি, পরীক্ষা একটু দেখাই দিবেন। তো এই সেমটাই আসবে 2 টু দি পাওয়ার n, তারপরে cos আমাদের ওই যে থিটা কমন বাই নিলে cos থিটা বাই 2 তার পাওয়ার n, আর এখানে আসবে cos n থিটা বাই 2 থিটা বাই 2 মাইনাস মাইনাস i sin sin n থিটা বাই 2। এটাকে দিব আমরা 2 নং সমীকরণ। এখন ওই 1 আর 2 যোগ করব, যেটা আমাদের হবে লেফট হ্যান্ড সাইড। তাহলে 1 যোগ 2 হতে আমরা পাই 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা তার পাওয়ার n, সরি প্লাস, প্রথমটা ছিল প্লাস। আচ্ছা, এরপরে 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা তার পাওয়ার n, এটা ইকুয়ালস টু ওই দুইটা মান আমরা বসাবো আর কি, এখানে জায়গায় ধরবে না, আমি নিচে লিখতেছি। এই যে এইটা যোগ এটা, তাহলে 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 তার পাওয়ার n ইন্টু cos n থিটা বাই 2 মাইনাস i sin n থিটা বাই 2 প্লাস 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 তার পাওয়ার n cos n থিটা বাই 2, এটা প্লাস ছিল প্রথমটা, পরেরটা মাইনাস, মাইনাস i sin n থিটা বাই 2। আচ্ছা, ইকুয়ালস টু, এই ইকুয়াল চিহ্নের ধারাবাহিকতা এটা আসছে, মানে এটার পরে আমাদের এটা, এই জিনিসটা আবার ভুলাই ফেলেন না। তাহলে এখন আমাদের দুইটা অংশ, এই যে প্রথম অংশটা আর এই যে দ্বিতীয় অংশটা, এই দুইটা অংশ থেকে আমাদের এইটুকু কমন, 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 তার পাওয়ার n, এই দুইটা কমন যাচ্ছে, মানে আমরা ক্যালকুলেশনটা নর্মাল ক্যালকুলেশন যেভাবে হয় ওইভাবে আগালেই হবে। যেহেতু কমন যাচ্ছে আমরা কমন নিয়ে নিই, তারপর আমরা চিন্তা করব কি করা যায়। তাহলে 2 টু দি পাওয়ার n, এখানে cos থিটা বাই 2 তার পাওয়ার n, এটা আমরা কমন নিলাম। কমন নিলে প্রথম অংশ থেকে আমাদের থাকবে cos n থিটা বাই 2 মাইনাস i sin n থিটা বাই 2, এই যে প্লাস প্লাস, পরের অংশ থেকে এটা তো চলে গেছে, পরের অংশ থেকে থাকবে cos n থিটা বাই 2 মাইনাস, এটা মনে হয় ভুল লিখছি না, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, i sin n থিটা বাই 2। জাস্ট সিম্পল কমন নিয়ে নিচ্ছি। আচ্ছা, কমনের ফলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের এই যে এইটা আর এটা ক্যান্সেল, আর এইটা দুইটা আছে, কাজে আমরা লিখবো 2 ইন্টু, তাহলে 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 ইন্টু দুইটা, এটার পাওয়ার n, দুইটা cos n থিটা বাই 2। তো এখন আমাদের প্রমাণ যেটা চাইছে ওটা চলে আসছে। 2 যে দুইটা আছে এই দুইটাকে আমরা একত্র করে দিব, 2 টু দি পাওয়ার n প্লাস 1, পাওয়ার পাওয়ার যোগ হয়। তারপরে এই যে cos n থিটা বাই 2 আছে,
ইন্টু কস থিটা বাই 2 তার পাওয়ার n। এইটাই আমাদের প্রমাণ করতে বলছে। তো এইটা চাইলে আপনারা এই 1 নং 2 নং না লিখে লেফট হ্যান্ড সাইডও লিখতে পারেন। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু, তাহলে এখানে আর সমান চিহ্ন দিতে হবে না। এটাই মনে হয় ভালো হয় আর কি প্রেজেন্টেশনের ক্ষেত্রে। ইকুয়ালস টু পরের লাইনে এটা আসবে, ধারাবাহিকভাবে চলে যাবে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। বলেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে আমি একটা অঙ্ক দিব, এখানে একটু টাফ হবে এটা, না পারলে আমি করে দিব পরের ক্লাসে, সমস্যা নেই। HW ক্যালকুলেশন কাছাকাছি আর কি, একই ধরনের। prove that 1 plus sin alpha plus I cos alpha divided by 1 plus sin alpha minus I cos alpha এই পুরাটার পাওয়ার হচ্ছে n equals to sin alpha plus I cos alpha তার পাওয়ার n equals to cos n pi by 2 minus n alpha plus I sin n pi by 2 minus n alpha। এটা আপনাদের বাড়ির কাছে থাকলো। আচ্ছা, এরপরে এই 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 জায়গা থেকে সলিউশন টাইপের কিছু প্রবলেম পরীক্ষায় আসে, ডি মোইবার্স এর উপপাদ্যের সাহায্যে সমাধান করতে বলে। তাহলে আমরা পরের নিয়মটাতে যাই। আজকে প্রথম ক্লাস করতেছিলেন কে যেন, আছেন আপনি ক্লাসে? আরাফাত। আচ্ছা, মনে হয় নাই। কঠিন লাগতেছে কি আপনাদের কাছে বলুন তো? না স্যার। সমাধান করুন ডি মোইবার্স এর উপপাদ্যের সাহায্যে, ওটা মেনশন করা থাকবে। এক্স প্লাস 1 তার পাওয়ার 5 প্লাস এক্স মাইনাস 1 তার পাওয়ার 5 ইকুয়ালস টু 0। আচ্ছা, এটাও প্রিভিয়াস ইয়ার গুলাতে আসা অঙ্কগুলোর মতো সিমিলার একটা অঙ্ক। আচ্ছা, এটা আমাদের সমাধান করতে বলছে, তাহলে কিভাবে করবো? অঙ্কগুলো সহজ, এগুলা খুবই সহজ বলা যায়। আমাদের প্রদত্ত সমীকরণ এক্স প্লাস 1 তার পাওয়ার 5 প্লাস এক্স মাইনাস 1 তার পাওয়ার 5 ইকুয়ালস টু 0। তাহলে আমরা প্রথমে পুরাটাকে একটা পাওয়ারের ভেতরে নিয়ে নিব। তাহলে এটা করার ওয়ে কি? এখানে তো হলো যোগ আকারে আছে, তাহলে আমরা একটাকে ওই পাশে দিয়ে দিব। এক্স প্লাস 1 তার পাওয়ার 5 ইকুয়ালস টু লেখা যাবে মাইনাস এক্স মাইনাস 1 তার পাওয়ার 5। তাহলে এখন যদি ভাগ করে দেই কোনো সমস্যা নাই। এক্স প্লাস 1 তার পাওয়ার 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 তার পাওয়ার 5 ইকুয়ালস টু -1। উভয় পক্ষে এক্স মাইনাস 1 টু দি পাওয়ার 5 দ্বারা আমরা ভাগ করে দিয়েছি। আচ্ছা, এখন এই পুরাটাকে আমরা লিখতে পারবো এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 পাওয়ার 5 ইকুয়ালস টু -1। আচ্ছা, এক্স
প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান তার পাওয়ার 5 ইকুয়ালস টু, এই জায়গাতেই আপনাকে একটু মনে রাখতে হবে এই লাইনটা। এখন যে লাইনটা লিখতেছি এই লাইনটাতে আপনাকে মনে রাখতে হবে, না হলে পরীক্ষার হলে কনফিউজ হয়ে যাবে আর কি, যে সামনে কিভাবে আগাবো। এই মাইনাস ওয়ানটাকে আমরা কজ এবং সাইনের সমন্বয়ে প্রকাশ করব, যেখানে কজও থাকবে সাইনও থাকবে। কারণ আমরা যদি ডিমোভার্স এর উপপাদ্যটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের কিন্তু সুনির্দিষ্ট একটা ফরম্যাট প্রয়োজন। কেমন ফরম্যাট? যে কস থিটা প্লাস সাইন থিটা, আই সাইন থিটা, এই টাইপের ফরম্যাট। তাহলে মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি কস পাই প্লাস আই সাইন পাই। কেন এটা লিখতে পারি? কারণ সাইন 180 ডিগ্রি মান 0। তাহলে যখন আমরা এই যে সাইনের সাথে 180 ডিগ্রি নিচ্ছি, তাহলে 0 × সামথিং, এটাতে আমাদের তো কোনো সমস্যা করতেছে না। আর কজ 180 ডিগ্রি মান -1, তাহলে -1 এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তাহলে এখন যদি আমরা উভয় পক্ষে পাওয়ার 1/5 নেই, তাহলে এই পাশে থাকবে আমাদের এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু, এখানে থাকবে কস পাই প্লাস আই সাইন পাই তার পাওয়ার 1/5। উভয় পক্ষে ঘাত আমরা 1/5 নিচ্ছি, বা এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু, এটাকে পার্টিকুলার জায়গায় না রেখে জেনারেলাইজ করে ফেলবো। মানে কস 180 ডিগ্রি মান -1, আবার যদি সেখানে 360 ডিগ্রি ঘুরে আসে, সেক্ষেত্রে একই মান পাওয়া যাবে। মানে ত্রিকোণমিতিক কোণ তো শেষ হয় না ইনফাইনাইট সংখ্যক পর্যন্ত। তাহলে এটাকে জেনারেলাইজ করার জন্য লিখতে হবে cos 2n + 1 × পাই। তাহলে 2n + 1 × পাই প্লাস আই সাইন একই রকম 2n + 1 × পাই, এটার পাওয়ার হচ্ছে 1/5, বা এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। মানে এখানে ছিল আমাদের পার্টিকুলার একটা ভ্যালুর জন্য, এটাকে আমরা জেনারেলাইজ করে নিলাম। মানে n এর মান পরিবর্তন হতে থাকবে, এটা একটু বলে দিতে হবে এখানে, যে n ইকুয়ালস টু 0 1 2 ডট ডট ডট। তো এখন এখানে অসীম পর্যন্ত আমরা নিতে পারবো না। আমাদের পাওয়ার যদি হয় 5, তাহলে এখানে আমাদের n এর মানটা হবে 3 4, 5টা দেখা যাচ্ছে না, 4, মানে 0 1 2 3 4। তাই n এর মান আমাদের 0 থেকে 5 পর্যন্ত থাকবে। এখন আপনি এখানে বসায় দেখেন, n এর মান যদি 0 বসান, তাহলে আমাদের এই যে এই প্রথমটা আসতেছে পাই, আর এখানে 0 বসালে পাই, তারপর 1 বসালে তারপরেরটা পাবো, 2 বসালে তারপরেরটা পাবো। তো ঘাত যেহেতু আমাদের 5, তাহলে এটা আমাদের 5 পর্যন্ত 4 পর্যন্ত নিতে হবে, 0 থেকে যেহেতু শুরু হয়েছে। তাহলে এর পরের লাইনে গিয়ে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো cos 2n + 1 × পাই ডিভাইডেড বাই আমাদের এই যে 5, এই যে 1/5 এটা ভিতরে চলে গেছে ডি মোইভার্স থিওরেম অনুযায়ী, আই সাইন 2n + 1 × পাই ডিভাইডেড বাই 5। সমাধানের উদ্দেশ্য কি বলুন তো? মানে সমাধানে আমরা আসলে কি করতে চাই? আমাদের ফাইনাল আউটপুটটা কি দরকার? কার মান দরকার? এক্স এর মান। এক্স্যাক্টলি, এটা হলো একেবারে মানে কোর কথা, যেটা সমাধানের এক্স এর মান দরকার। তাহলে এখানে আমাদের আছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে কি করলে আমরা এখানে শুধু এক্স হবে? এটা যদি চিন্তা করেন, তাহলে মাথায় চলে আসবে যে এখানে আমাদের যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করলে আমরা এই জায়গা থেকে শুধু এক্স পাবো, আর এক্সটাইতে আমাদের দরকার। তাহলে এর পরের লাইনে গিয়ে আমরা লিখবো এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়ান। যোজন মানে হচ্ছে লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। তাহলে এটা তো শুধু লেফট সাইডে করা যাবে না, রাইট সাইডেও করতে হবে। তাহলে এখানে আমাদের উপরে যেটা আছে cos 2n + 1 ডিভাইডেড বাই 5 × পাই প্লাস আই সাইন 2n + 1 ডিভাইডেড বাই 5 × পাই প্লাস 1। নিচে মনে মনে আমাদের 1 আছে, এই সেই 1। তাহলে এখানে কি লিখতে হবে? cos 2n + 1 ডিভাইডেড বাই 5 × পাই প্লাস আই সাইন
2n plus 1 divided by 5 into pi minus 1। তো এটা সাইড নোট দিয়ে দিতে পারেন যে যোজন বিয়োজন করে। তাহলে এটা যে জন্য করলাম, আমাদের এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান চলে যাবে, থাকবে 2x, আর নিচে থাকবে 2, ক্যান্সেল হয়ে কাটাকাটি হয়ে আমরা এখান থেকে পাবো। আচ্ছা, আরেকটা লাইন লিখি, সমস্যা নাই। 2x by 2 ইকুয়ালস টু, এইখানে একটু সাদা লিখবো, বাস্তবগুলো একসাথে কাল্পনিক গুলো একসাথে। তাহলে বাস্তবগুলা 1 প্লাস কস 2n plus 1 divided by 5 into pi plus I sin 2n plus 1 divided by 5 into pi। নিচে মাইনাস ওয়ানটা সামনে নিলে, মাইনাস যদি আমরা একবারে কমন নিয়ে লিখি, তাহলে 1 মাইনাস কস 2n plus 1 divided by 5 into pi plus I sin 2n plus 1 divided by 5 into pi। আচ্ছা, এরপরে আমাদের এখানে 2 2 কাটা, শুধু x ইকুয়ালস টু, এর আগের অঙ্কে আপনাদের বলছিলাম যে এই অধ্যায়ের অঙ্কগুলোতে ঘুরে ফিরে দেখা যায় যে সিমিলার টাইপের প্যাটার্ন চলে আসে। তাহলে এখন কে বলতে পারবেন যে এখানে আমরা সামনের ক্যালকুলেশনটা কিভাবে আগাবো? এই অংশটুকুতে সূত্র পড়বে আর এই অংশটুকুতে সূত্র পড়বে, কি সূত্র পড়বে? টু কস স্কোয়ার থিটা। 1 চেঞ্জ, প্লাস কস থিটা সূত্র হ্যাঁ সেটা ঠিক আছে, বাট 2 চেঞ্জ কস কিন্তু স্কয়ার থিটা। চেঞ্জ করতে হবে কিন্তু। ইফাত বলছেন যোজন বিয়োজনটা আরেকবার, হ্যাঁ ওটা বলতেছি। তানহা লাস্ট 4 লাইন বুঝি নাই, আচ্ছা বুঝাই দিব, সমস্যা নেই। আপনাদের কিন্তু আমি যথেষ্ট এক্সপ্লেন করি, মানে যেগুলা পড়াচ্ছি এইগুলার চেষ্টা করি যে এইগুলাতে যাতে আপনাদের মানে মিনিমাম 1% গ্যাপও না থাকে। আচ্ছা, এটা অঙ্কটা খুব বেশি বড় না, অল্প একটু ক্যালকুলেশন আছে। তো শেষ করে দেন আমি পুরো লাইন বাই লাইন আবার আপনাদের এক্সপ্লেন করে দেবো। তো এখানে এই যে 1 প্লাস, যারা ধরতে পারছেন দেখেন 1 প্লাস কস, এটা হলো থিটা, এই পুরোটাই থিটা, মানে কজের ভেতরে যা আছে সে সম্পূর্ণটাই থিটা। আমার সূত্র আমি অ্যাপ্লাই করতে পারবো তখন যখন এটা আমরা 2 থিটা লিখতে পারবো। তাহলে 2 থিটা তো নাই, 2 ইন্টু সামথিং তো নাই, ওটা বানায় নিতে হবে এর আগের অঙ্কে আমরা যেরকম বানায় নিছিলাম। তাহলে এই জায়গায় আমাদের লিখতে হবে 1 প্লাস কস 2 ইন্টু 2n প্লাস 1। কি লিখবো এখানে? এখানে 5 কি লেখা যাবে? 5 লিখলে কি আমাদের মান ঠিক থাকবে? 10 লিখতে হবে। এখানে 10 লিখতে হবে, হ্যাঁ। আমরা যদি 4 থাকতো এখানে, তাহলে আমরা 2 ইন্টু 2 লিখতে পারতাম। 10 থাকলে 2 ইন্টু 5 লিখতে পারতাম, 20 থাকলে 2 ইন্টু 10 লিখতে পারতাম, বাট এখানে তো ওইরকম নাই। তাহলে আমরা কি করব? 2 যেটা নিচ্ছি এটা অতিরিক্ত, এই জন্য 5 কে আমরা 10 বানিয়ে দিলাম। দেখেন কাটাকাটি করলে আমাদের আগে জিনিসটা থাকে, সেই লজিক থেকে। তাহলে ইন্টু পাই, তাহলে 1 প্লাস কস 2 থিটা, এখানে সূত্র ফেলা যাবে। আর এই জায়গায় সাইন, এটাকেও আমরা 2 থিটা বানাবো। তাহলে 2 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 10 পাই। তো ফর্মুলা একই, শুধু আকারটা একটু বড় হয়েছে। তো আপনারা অনার্সে পরীক্ষা দেবেন, অনার্সের ম্যাথ একটু তো কমপ্লিকেশন আসবেই। 1 মাইনাস, এখানেও সেম, cos 2 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 10 ইন্টু পাই প্লাস i sin 2 ইন্টু স্যার এখানে 2n। মাইনাস হবে না? কোথায় কোথায়? স্যার এখানে আমরা উপরের লাইনে মাইনাস কমন নিচ্ছি, ওই এই জন্য এখানে মাইনাস হবে না, মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, ভালো একটা প্রশ্ন করছেন। এখানে আমাদের এই -1 আর এই যে কস, মূলত মাইনাসটা কমন নিচ্ছে এই দুইটা থেকে, সাইনটা আনটাচড, সাইনের মধ্যে যায় নাই। তা আমাদের এটা লেখার কথা ছিল -1 প্লাস কস, এই যে এই জিনিসটা, প্লাস আই সাইন, এইটা দেখেন সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাহলে আমরা এই দুইটা থেকে শুধুমাত্র মাইনাসটা কমন নিচ্ছি, জি যে স্যার, কারণে বুঝছি বুঝছি। হ্যাঁ ওইটা ওই পর্যন্ত যায় নাই। আচ্ছা, তাহলে আমাদের এখানে এই যে 1 প্লাস কস 2 থিটা,
আমরা সূত্র ফেলবো, বা এক্স ইকুয়ালস টু 2 cos² থিটা। 2 cos² থিটা হবে আমাদের 2n+1 ডিভাইডেড বাই 10 ইন্টু পাই, প্লাস 2i সাইন থিটা কস থিটা, 2n+1 ডিভাইডেড বাই 10 ইন্টু পাই ইন্টু cos 2n+1 ডিভাইডেড বাই 10 ইন্টু পাই, 2 সাইন থিটা কস থিটা। নিচে কি আসবে? নিচে সামনে একটা মাইনাস আছে, আর ফর্মুলা হবে 2 সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস কস 2 থিটা, এটা ফর্মুলা হচ্ছে সাইন 2 থিটা, মানে 2 সাইন স্কোয়ার থিটা, সরি। তাহলে ওইটা লেখা যাবে 2 সাইন স্কোয়ার থিটা হচ্ছে 2n+1 ডিভাইডেড বাই 10 ইন্টু পাই, প্লাস 2 ইন্টু আই একই রকম, সাইন 2n+1 ডিভাইডেড বাই 10 ইন্টু পাই, cos 2n+1 ডিভাইডেড বাই 10 ইন্টু পাই। তাহলে এখন আমাদের কমন কি নেওয়া যাচ্ছে? আমরা উপরে কমন নিতে পারবো 2 cos 2n+1 ডিভাইডেড বাই 10 ইন্টু পাই। থেকে যাবে হচ্ছে এখানে cos 2n+1 ডিভাইডেড বাই 10 ইন্টু পাই, প্লাস 2 চলে গেছে, আই cos চলে গেছে, সাইন থাকবে শুধু, সাইন 2n+1 ডিভাইডেড বাই 10 ইন্টু পাই। নিচে আমরা কমন নিতে পারবো হচ্ছে, নিচে কি কমন যাবে? 2 সাইন 2n+1 ডিভাইডেড বাই 10 ইন্টু পাই। আচ্ছা, এখানে আমরা যদি একটা কাজ করি, দেখেন তো এটা করা যায় কিনা। এই যে মাইনাসটা, এই মাইনাসের পরিবর্তে যদি আই স্কোয়ার লিখি, কোনো সমস্যা আছে? না স্যার। এই কাজটা করব তা আমাদের ই মানে এটা মিলান, সিম্পলিফাই করার জন্য আর কি। তাহলে এটার মাইনাসের পরিবর্তে আমরা এখানে লিখে দেই আই স্কোয়ার। তাহলে আমরা এখানে আই সহ কমন নিতে পারবো, 2 ইন্টু আই কমন নিলে তাহলে উপরে নিচে আমাদের মিলে যাবে, মূলত এই জন্য আর কি। তাহলে এই 2 চলে গেল, আই চলে গেছে, এখান থেকে থাকবে আমাদের একটা সাইন, সাইন 2n+1 ডিভাইডেড বাই 10 ইন্টু পাই, প্লাস এখান থেকে 2 চলে যাবে, আই চলে যাবে, সাইন চলে যাবে, থাকবে cos 2n+1 ডিভাইডেড বাই 10 ইন্টু পাই। তাহলে এখন এই অংশটা আমাদের সিমিলার হয়ে গেছে, এই যে ব্র্যাকেটের ভিতরে এইটা আর এটা, তাহলে উপরে নিচে ক্যান্সেল, ক্যান্সেল করে আমাদের এখানে থাকবে হচ্ছে 2 2 ক্যান্সেল, তাহলে আমরা পাবো cos থিটা বাই সাইন থিটা মানে cot থিটা। তাহলে 1 বাই আই cot 2n+1 ডিভাইডেড বাই 10 ইন্টু পাই। তাহলে নিচের আই যদি আমরা আবার দূর করতে চাই, তাহলে উপরে নিচে আই দ্বারা গুণ করতে হয়, তাহলে উপরে ইন্টু আই, নিচে হচ্ছে আই স্কোয়ার, cot 2n+1 ডিভাইডেড বাই 10 ইন্টু পাই। তো অঙ্কটা ফার্স্ট টাইম করতে আপনাদের কাছে কঠিন লাগতে পারে, 1 2 বার প্র্যাকটিস করবেন, দেখবেন ইজি লাগবে অনেক। তাহলে আই স্কোয়ার মান আমরা যদি বসাই এখানে -1, তাহলে মাইনাস আই ইন্টু cot 2n+1 ডিভাইডেড বাই 10 ইন্টু পাই, যেখানে n ইকুয়ালস টু 0 1 2 3 4 শেষ। এটাই আমাদের সলিউশন। তো এখানে আর সিম্পলিফিকেশনের কোনো সুযোগ নাই, এক্স এর মান আমরা পেয়ে গেছি। পুরো অঙ্কটা আমি আরেকবার বলতেছি স্টেপ বাই স্টেপ।
বুঝা গেছে? আপনারা বুঝতে পারছেন কিনা কিছুটা? জি স্যার। আচ্ছা, এখন আমি এই যে লাইন বাই আসতেছি, লাইন বাই লাইন আপনারা মার্ক করবেন যে স্যার এখানে বুঝতে পারি নাই, এখানে বুঝতে পারি নাই। তা কারণ আমি আপনাদের সব অঙ্ক করতে পারবো না বা করে দিতে পারবো না, এটা বাস্তব। এটা আপনাদের কলেজের টিচার পারবে না বা সম্ভব না আর কি। তো আপনাকে পার্সোনালি ইফোর্ট দিতে হবে। তো যখন আমি একটা নিয়ম আপনাকে শেখাচ্ছি, তো ওই টাইপের অন্য অঙ্কগুলো আপনি নিজে থেকে তখন করতে পারবেন যখন ওইটা আপনি ভালো করে বুঝবেন। তাছাড়া পারা যাবে না। আচ্ছা, তা না কিছুই বুঝতে পারেন নাই, ঠিক আছে, সমস্যা নাই। কিছু না বোঝাটা এটা আরো বেশি ভালো আর কি। মানে ভুল বুঝলে সমস্যা, আর না বুঝলে কোনো সমস্যা নাই, তখন আবার নতুন করে আহ মানে সহজে বোঝানো যায় আর কি। আর আপনি যখন ভুল বুঝবেন, সেই ভুলটাকে আগে আমার সঠিক করতে হবে, কনসেপ্টটা দূর করতে হবে, তারপর আবার বুঝাইতে হবে। তো যারা কিছুই বুঝেন নাই, আশা করি এখন বুঝতে পারবেন আর কি, এটা আরো বেশি ভালো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাকে এটা দেওয়া হয়েছে, এটা আমাদের সমীকরণ, আমাকে বলছে এটা সমাধান করার জন্য। তাহলে এখন আমার মেইন টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা। তাহলে এক্স এর মান বের করার জন্য আমার টার্গেট হচ্ছে এই যে উপরে যে 5 আছে, এই 5টা আমি দূর করব। এটা আমার ফোকাস। আবার সমাধান করতে বলছে, নর্মাল না, এমনি না, প্রশ্নে উল্লেখ করে দিচ্ছে যে ডি মোইভার্সের থিওরম বা উপপাদ্য ব্যবহার করে সমাধান করুন। তাহলে ওইটাও আমাদের মাথায় রাখতে হবে। তো প্রথম আমি যে কাজটা করব বা যে কাজটা এখানে করা হয়েছে সেটা হচ্ছে পাওয়ারটা, মানে দুইটাকে একটা পাওয়ারের অধীনে নিয়ে আসার কাজ করা হয়েছে। এবং ওইটা করার জন্য কি করলাম, এটাকে রাইট সাইডে দিয়ে দিচ্ছি প্রথমে। তাহলে x-1 তার পাওয়ার 5, এটাকে আমরা রাইট সাইডে দিয়ে দিলাম। সামনে প্লাস আছে, পক্ষান্তর করলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এটা সবারই বোঝার কথা, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন। এরপরে এই যে রাইট সাইডে যে x-1 পাওয়ার 5, এটাকে ভাগ করে দিছি। তাহলে লেফট সাইডে এই পাশে চলে আসবে, দুই পাশে, অথবা এইভাবে মনে করতে পারেন, লেফট সাইড রাইট সাইড দুইটাতেই আমরা x-1 টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ করে দিলাম। ভাগ করে দিলে তাহলে লেফট সাইডে তো ভাগ যায় না, তাহলে যেভাবে আছে এভাবেই থাকবে, x-1 প্লাস 1 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই x-1 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু, এই যে মাইনাস ছিল আর এটা চলে গেছে, তাহলে -1। তাহলে a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 5, এটাকে লেখা যায় a বাই b হোল টু দি পাওয়ার 5, নর্মাল ক্যালকুলেশন যেটা হয় আর কি। তাহলে এইখানে আমাদের আছে x প্লাস 1 টু দি পাওয়ার 5, x মাইনাস 1 টু দি পাওয়ার 5। তাহলে পুরোটাকে আমরা লিখতে পারি x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 তার পাওয়ার 5, এটা ইকুয়ালস টু -1। তাহলে এখন এই যে এই জায়গাতে কিছু পার্টিকুলার জায়গা আছে যে জায়গাগুলো আমাদের মার্ক করতে হবে, মনে রাখতে হয়। তাহলে এই যে -1, এই -1 এর পরিবর্তে আমরা গাণিতিক ভাবে কি লিখতে পারি? আমার টার্গেট কিন্তু ডি মুইভার্স থিওরেমের সাহায্যে সমাধান করা। সো আমার মাথায় আসছে যে আমাকে কস সাইন এই জিনিসগুলো নিয়ে আসতে হবে। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি কস পাই প্লাস আই সাইন পাই। মানে আপনি যদি কজ এবং সাইন দুইটাকেই আনতে চান, এই প্যাটার্ন ছাড়া আর সম্ভব না। কেন সম্ভব না? কারণ এই যে কস পাই, এটার মান হচ্ছে -1, আর এইখানে কিন্তু আমার আই নাই, কাল্পনিক টার্মটা নাই। কাজেই এই কাল্পনিক টার্মের সাথে এমন মান নিতে হবে, সাইনের এমন মান নিতে হবে যেই মানটা 0। তাহলে এখানে যদি আমি পাই নেই, সাইনের জন্য সাইন 180 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে এই যে আই ইন্টু সাইন পাই, বেশি সহজ জিনিস ব্যাখ্যা করতে গেলে আবার বেশি কঠিন লাগবে আর কি। সো -1 এর পরিবর্তে আমাদের কস পাই প্লাস আই সাইন পাই এই জিনিসটা লেখা যায়, এটা আপনারা একটু মনে রাখতে পারেন, অথবা ক্যালকুলেটর চেপে চেক করে দেখতে পারেন আর কি। তাহলে cos 180 ডিগ্রি প্লাস আই সাইন 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মান -1 প্লাস আই ইন্টু সাইন 180 ডিগ্রি মান 0। তাহলে ওইটা ভ্যানিশ হয়ে গেছে, আমাদের শুধুমাত্র কসটা থেকে যায়, এই জায়গা থেকে আমরা লিখতে পারি। তাহলে এখন উভয় পক্ষে আমরা পাওয়ার 1/5 নিব। পাওয়ার 1/5 নিলে এখানে এই যে 5 দূর হয়ে গেল, যেটা আমাদের প্রথম টার্গেট ছিল, আর এই পাশে হলো 1/5। এরপরে লাইনে গিয়ে এখানে এটাকে আমরা জেনারেলাইজ করছি, যেহেতু আমার মান বের করতে হবে হচ্ছে এক্স মানে পাওয়ার 5 এর জন্য, কাজে আমার কয়টা থাকবে, এটাকে জেনারেলাইজ করে 0 1 2 3 4, এই যে 5টা মানের জন্য আমরা বের করব। আর এন তাহলে আমরা কিভাবে লিখবো, এমন ভাবে লিখতে হবে যাতে এই প্রত্যেকটা মান বসালে আমাদের ভ্যালু পরিবর্তন না হয়, বা সাইক্লিক আকারে আমরা মানগুলো পেতে পারি। তা আপনি চেক করবেন জিরোর মাধ্যমে, যে কি নিলে 0 বসাইলে আমার এই জিনিসটা আসে। তাহলে আমরা যদি শুধু 2n নিতাম, মানে এখানে দুটো অপশনই আসবে আপনার মাথায়, যে 2n পাই নিব নাকি 2n প্লাস 1 পাই নিব। যদি আমরা 2n নিতাম, তাহলে 0 বসালে কিন্তু পুরোটা 0 হয়ে যেত, 180 ডিগ্রি হইতো না। তাহলে আমরা 2n প্লাস 1 নেওয়ার কারণে কি হয়েছে, এখানে যদি 0 বসাই, তাহলে 2n 2 ইন্টু 0 প্লাস 1 ইন্টু পাই, 1 ইন্টু পাই, শুধু পাই আসবে। তাহলে এই জায়গা থেকে, এই চিন্তা থেকে আমরা আমাদের মাথায় এটা চলে আসবে যে এখানে আমাকে নিতে হবে পাইয়ের পরিবর্তে 2n প্লাস 1 ইন্টু পাই। সাইনের ক্ষেত্রেও সেম আসবে, 2n প্লাস 1 ইন্টু পাই। ওই যে আমরা চেক করবো জিরোর মাধ্যমে, 0 বসাইলে এই জিনিসটা আসে কিনা।
আচ্ছা, এরপরে আমরা ডি মইভার থিওরেমটা অ্যাপ্লাই করব। 1/5 উপরে আছে, এটা গুণ হয়ে যাবে থিটার সাথে। 2n + 1 ইন্টু পাই ডিভাইডেড বাই 5, 2n + 1 ইন্টু পাই ডিভাইডেড বাই 5। আচ্ছা, আমরা তো চাচ্ছি এক্স এর মান বের করার জন্য, সমাধানের উদ্দেশ্য এটাই। এই জন্য এখানে যোজন বিয়োজন করা হয়েছে। এরপরের এই যে ক্যালকুলেশনটা একটু খিটিমিটি আপনার কাছে লাগবে, কারণ এখানে ভ্যালুটা থিটার মানটা বড়, আর কিচ্ছু না, কিন্তু শুধু থিটার মান বড়। এটাই যদি কস থিটা প্লাস আই সাইন থিটা থাকতো তাহলে দেখতে সহজ মনে হতো, অঙ্কটা সহজ মনে হতো। আমাদের মানে ব্রেন সাইকোলজির একটা ব্যাপার আছে আর কি, যে মস্তিষ্ক অনেক সময় আমাদের সিগন্যাল দেয় যে এই জিনিসটা কঠিন, বাট আদৌ জিনিসটা কঠিন না। একটু ভালোভাবে আপনি যখন আবার খেয়াল করবেন, ফোকাস করবেন, দেখবেন যে তখন আবার সিগন্যালটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে থিটা বলতে এই পুরা জিনিসটা 2n + 1 ডিভাইডেড বাই 5 ইন্টু পাই, এই পুরাটাকে আপনি থিটা হিসাবে চিন্তা করেন। তাহলে কস থিটা প্লাস আই সাইন থিটা প্লাস 1, নিচে কস থিটা প্লাস আই সাইন থিটা -1। তাহলে আমরা বাস্তব অংশগুলাকে একত্র করছি, সাদায় লিখছি আর কি। এই ওয়ানটাকে সামনে আনলাম, তাহলে 1 + কস থিটা, আর এখানে হলো আই সাইন থিটা। তাহলে এই জিনিসটা আলটিমেটলি আমরা এর আগে যে অঙ্ক করছি, এই যে এখানে যে ক্যালকুলেশনটা করছি, দেখেন সেম কিন্তু 1 + কস থিটা প্লাস আই সাইন থিটা। এখানে জিনিসটা ছিল শুধু থিটা, আর ওই জায়গায় গিয়ে থিটার আকারটা চেঞ্জ হয়ে গেছে, থিটার পরিচয়টা চেঞ্জ হয়ে গেছে, ওর ধরনটা চেঞ্জ হয়ে গেছে। এখানে থিটা মানে হচ্ছে এই পুরা জিনিসটা। তাহলে আমরা কাজ তো ওই একই করব, ওইখানে যা করছি এখানে তাই করব। তাহলে 1 + কস থিটাকে আমরা বানাবো 1 + cos 2 থিটা। তাহলে 2 ইন্টু যা আছে তাই, কিন্তু যা আছে তাই লিখলেও তো মান ঠিক থাকলো না, নিচে এই জন্য 5 কে আমাদের 10 করতে হয়েছে, যাতে কাটাকাটি করে আমাদের সেম জিনিসটা থাকে। আমরা ওইখানে কি করছিলাম, আমরা এর আগের অঙ্কে এখানে কি করছিলাম, এখানে আমরা যখন cos 2 থিটা লিখছি, তাহলে আমরা কি শুধু থিটা লিখছিলাম? না, থিটা বাই 2 লিখছিলাম। এই যে নিচে অতিরিক্ত একটা 2 দিতে হয়েছে আমাদের মান ব্যালেন্স করার জন্য। তাহলে এখানেও আমাদের মানটা ব্যালেন্স করার জন্য অতিরিক্ত 2 দিতে হয়েছে, যেই 2টা 5 এর সাথে গুণ হয়ে 10 হয়ে গেছে। 2 ইন্টু এই যে পুরাটা, তাহলে 1 + cos 2 থিটা। আর এখানে আছে একইভাবে আই সাইন থিটা, যখন ছিল আমরা লিখছিলাম sin 2 ইন্টু থিটা বাই 2। তাহলে এখানেও আমরা লিখছি sin 2 ইন্টু থিটা, যা ছিল তার সাথে অতিরিক্ত নিচে 2 5 এর সাথে গুণ হয়ে 10 হয়ে গেছে। তাহলে আমাদের 1 + cos 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা। আর নিচে এই যে মাইনাসটা আমরা কমন নিছি দুইটা থেকে, পুরাটা থেকে না। তো এই জন্য 1 - cos থিটা এখানে ছিল, এটাকেও সেম ভাবে বানাইছি 1 - cos 2 থিটা sin 2 থিটা। তারপর আমাদের সূত্র পড়ছে 1 - cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা। মানে এখানে শুধু দেখতে একটু হিজিবিজি লাগতেছে, থিটাটা বড়, বাট মূল কাজটা কিন্তু আগের অঙ্কের মতোই। তাহলে 2 cos স্কয়ার, এই পুরাটা হলো আমাদের থিটা, প্লাস আই 2 ইন্টু আই সাইন, এটা থিটা, cos এটা থিটা। আর নিচে এখানে আমরা এই যে মাইনাস যেটা ছিল, এই মাইনাসটাকে লিখছি আই স্কয়ার। তারপরে 1 - cos 2, এই পুরো অংশটা হলো আমাদের থিটা। জাস্ট এটাকে থিটা হিসেবে চিন্তা করুন, দেখবেন জিনিসটা একবার ইজি মনে হবে আপনার কাছে। তাহলে ওইটাকে আমরা লিখছি 2 sin স্কয়ার থিটা প্লাস আই সাইন 2 থিটার ফর্মুলা। এখন উপরে নিচে আমাদের কমন যেগুলো যায় এই জিনিসগুলো কমন নিতে হবে। তাহলে উপরে কমন যাচ্ছে 2 cos এই যে থিটা, থাকলো আমাদের cos থিটা প্লাস আই সাইন থিটা। আর নিচে কমন যাবে আই সহ কমন নিলে 2 আই সাইন থিটা। এখানে যে আমাদের আই কমন নিব বুঝবো কিভাবে, আই কমন নিলে উপরে নিচে এই জিনিসটা সেম হয়। তারপরে এটা ক্যান্সেল, ক্যান্সেল হলে এখানে 2 2 ক্যান্সেল, cos থিটা বাই সাইন থিটা cot থিটা। নিচের আইটাকে আমরা উপরে নিয়ে আসছি, উপরে আনার জন্য উপরে নিচে আই দ্বারা গুণ করছি। তাহলে আই ডিভাইডেড বাই আই স্কয়ার মান -1, তাহলে মাইনাস আই cot 2n + 1 ডিভাইডেড বাই 10 ইন্টু পাই। আর n এর মান যেখানে আমাদের 0 1 2 3 4, এই হচ্ছে আমাদের ফাইনাল সলিউশন। এখন বলেন দেখি, কে কে বুঝেন না এখনো? স্যার নিচ থেকে উপরে 4 লাইনের ওইখানে সাইনের আগে আই আসবে না? কোথায়? হ্যাঁ, গুড, ভালো একটা জিনিস ধরছেন। এখানে উপর নিচে ক্যান্সেল করে দিচ্ছি, বাট এখানে আই লেখা হয় নাই, এখানে আই থাকবে। এই জাস্ট তো আমরা এখান থেকে আই কমন নিছি, আই স্কোয়ার তো কমন নিই নাই। আই কমন নিলে এখান থেকে আই একটা চলে গেছে, একটা আই তো থেকে যায়, সেই আইটা থাকবে। ধন্যবাদ আপনার, এটা টাইপ মানে লেখার একটা ভুল ছিল। ইফাত বলছেন বুঝতে পারছি, তানহা বুঝতে পারছেন কিনা বলেন? আপনি বলছিলেন কিছুই বুঝেন নাই।
বুঝতে পারছেন? আচ্ছা, গুড। স্যার বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা দুইটা নিয়ম দেখলাম, একটা হচ্ছে প্রমাণ টাইপের ম্যাথ, আরেকটা হচ্ছে সলিউশন টাইপের। আরেকটা হচ্ছে, আরেকটা নিয়ম আপনারা আজকে দেখতে পারবেন কিনা, মানে বেশি মনে হচ্ছে কিনা। এই নিয়মটা দেখালে আমাদের ডিমোভার্স এর অধ্যায়টা শেষ হয়ে যেত। আপনাদের উপর, বলেন, প্রেশার দিব না। আরেকটা নিয়ম দেখাইলে আপনারা পারবেন কিনা, না হলে শেষ করে দিব ক্লাস, সমস্যা নেই, পরের ক্লাস দেখবো আমরা। জি স্যার পারবো। স্যার পারবো। আচ্ছা, নাইম বলছেন আজকে এই পর্যন্ত থাক। ঠিক আছে, আরেকটা অঙ্ক দেখাই, এটা আমার মনে হয় যে আহ, মানে শেষ করে দিই। এগুলো কঠিন ম্যাথ না, বাট একটু ট্রিকি। এরপরে তাহলে এর পরের ক্লাসে আমরা ইসে চলে যেতে পারবো। নতুন সিলেবাস অনুযায়ী মনে হয় ম্যাট্রিক্স নির্ণয়ের কাছে, ডিটারমিনেন্ট, ওটা সহজ একটা অধ্যায়। মানে একসাথে দুইটা জিনিস আমাদের ফেস করতে হচ্ছে। এক নাম্বার হচ্ছে যে আপনাদের বুঝাইতে হবে, দুই নাম্বার হচ্ছে সিলেবাস টাইমলি শেষ করতে হবে। আপনারা যদিও আমরা কোর্সটা লঞ্চ করছি শেষের দিকে, তো যদি 6 মাস ইন্টারভাল থাকতো, 6 মাস থাকলে কিন্তু অনেক মানে ধীরে ধীরে ভালোভাবে আপনাদের এটা করা যেত। ভালোভাবে করতেছি, বাট সময় নিয়ে করা যেত আর কি জিনিসটা। যদি এক্স ইকুয়ালস টু কজ আলফা প্লাস আই সাইন আলফা, ওয়াই ইকুয়ালস টু কজ বিটা প্লাস আই সাইন বিটা, এবং জেড ইকুয়ালস টু কজ গামা প্লাস আই সাইন গামা, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0 হয়, তবে প্রমাণ করো যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গামা ইকুয়ালস টু 3/2। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা শুরু করব। তো এই অঙ্কগুলো আসলে আহ, মানে একেবারে স্মুথ হয় না। স্মুথ বলতে যেটা বোঝাচ্ছে, অনেক অঙ্ক আছে যেটা আমি ক্যালকুলেশন শুরু করলাম, তো অঙ্কই আমাকে রাস্তা দেখায় দেয়, ধারাবাহিকভাবে ক্যালকুলেশন করতেছি, শেষে প্রমাণ মিলে গেছে। বাট এখানে দেখা যায় যে একটা স্টেপ করতেছি, তারপর আবার আরেকটা মান আমাকে নিয়ে আসতে হচ্ছে যেটা আগের স্টেপের সাথে সরাসরি সম্পর্কিত না। তো এই ধরনের অঙ্কগুলা আপনার বোঝার সাথে সাথে প্র্যাকটিসটা জরুরি, না হলে পরীক্ষার হলে মেলানোটা অনেক টাফ। তো প্রথমে আমাদের এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0 এটা দেওয়া আছে, এখানে আমার এক্স এর মানও দেওয়া আছে, আর এক্স ওয়াই জেড এর মানগুলো বসাই দিয়ে আমরা দেখবো এখান থেকে কি আসে। তাহলে আমরা যদি তিনটা মান যদি বসাই দিই, কজ আলফা প্লাস আই সাইন আলফা প্লাস কজ বিটা প্লাস আই সাইন বিটা প্লাস কজ গামা প্লাস আই সাইন গামা, এটা ইকুয়ালস টু 0। এখানে তিনটা টার্মের সাথে আই নাই, আর তিনটা টার্মের সাথে আই আছে। যেগুলাতে আই নাই ওগুলো আমরা আলাদা করব। কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা, প্লাস যেগুলাতে আই আছে ওগুলো আমরা আলাদা করব। তাহলে সাইন আলফা আই কমন নিয়ে নিলাম, প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা, এটা ইকুয়ালস টু 0। তাহলে এখন উভয় পক্ষ থেকে বাস্তব আর কাল্পনিক অংশ যদি আমরা সমীকৃত করি, বা সরাসরি লিখতে পারেন আপনি, সুতরাং কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা, এটা ইকুয়ালস টু 0।
এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখি, এবং সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়ালস টু 0, 2 নং দিয়ে রাখি। মানে দুইটা অংশের সমষ্টি যেহেতু শূন্য, কাজে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হবে। বাস্তব অংশটা শূন্য, আয়ের সহগ যেটা, আমরা আয় আর নেই নাই, আয়ের সহগ যেটা, এটা ইকুয়ালস টু 0। তাহলে আমাদের প্রথম অংশটা আমরা পেলাম। তাহলে এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0 আমরা দেখলাম, এখান থেকে এটা পাইছি। এখন আমাদের দরকার হচ্ছে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু কি আসে সেটা বের করা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আবার x ইকুয়ালস টু cos আলফা প্লাস i sin আলফা, বা 1/x ইকুয়ালস টু, তাহলে এটা উল্টে যাবে, 1/cos আলফা প্লাস i sin আলফা। এখানে ডি ময়ভারস থিওরেমের প্রয়োগটা আসবে। তাহলে এটা ভগ্নাংশ থেকে আমরা যদি উপরে নিয়ে আসি, উপরে নিয়ে আসলে আসবে হচ্ছে cos আলফা প্লাস i sin আলফা, তার পাওয়ার -1। তাহলে এই মাইনাসটা এখন ভেতরে চলে যাবে, cos মাইনাস আলফা প্লাস i sin মাইনাস আলফা, মানে n যে গুণ হয়ে যায় এরকম গুণ করে দিচ্ছি। তাহলে cos এর ভেতরে মাইনাস থাকলে সেই মাইনাসটা সে খেয়ে ফেলবে, ভ্যানিশ হয়ে যাবে cos আলফা, আর সাইন এর ভেতরে থাকলে মাইনাসটা সামনে আসবে, মাইনাস i sin আলফা। তাহলে অনুরূপ ভাবে আমরা 1/y আর 1/z আমরা বলে দিতে পারি, ওই দুইটা আর ক্যালকুলেশন দেখানোর দরকার নাই। যে অনুরূপ ভাবে 1/y ইকুয়ালস টু, শুধু আলফার জায়গায় বিটা, cos বিটা প্লাস i sin বিটা, প্লাস হবে না, সরি, এটা হবে মাইনাস i sin বিটা। তারপর 1/z ইকুয়ালস টু, স্যার cos বিটা হবে। বিটা হবে, হ্যাঁ, cos গামা মাইনাস i sin গামা। তাহলে এখন এই তিনটার যোগফল আমরা একইভাবে 0 পাবো, 1/x, সুতরাং 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু cos আলফা মাইনাস i sin আলফা প্লাস cos বিটা মাইনাস i sin বিটা প্লাস cos গামা মাইনাস i sin গামা ইকুয়ালস টু, বাস্তব গুলা যদি আমরা এখন একত্র করি, cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা মাইনাস i sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা। এখন এটার মান আমরা কিন্তু আগে বের করছি, এই যে 1 নং আর 2 নং সমীকরণে, দুটার মানই 0। তাহলে এটার মান আসবে ইকুয়ালস টু 0 মাইনাস i ইন্টু 0 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কার মান 0 পাচ্ছি আমরা, 1/x প্লাস 1/y প্লাস 1/z, এটা ইকুয়ালস টু 0। তাহলে আমরা আমরা মূলত এখান থেকে যেটা বের করতে যাচ্ছি, এটা হলো, এটা লসাগু করে যেটা পাবো, xyz, xy প্লাস yz প্লাস zx, সাদা লিখছি আর কি একবারে, ইকুয়ালস টু 0। মানে x চলে গেলে আমরা প্রথমে পাইতাম yz, y চলে গেলে পাইতাম আমরা xz, z চলে গেলে পাইতাম আমরা xy। ওটা আমি মানে ধারাবাহিকতা ঠিক রেখে লিখছি আর কি। আর আর গুণ করে দিলে xy প্লাস yz প্লাস zx, এটা ইকুয়ালস টু 0। তাহলে এটাকে দিয়ে আমরা আগে দুটো সমীকরণ দেওয়া হয়েছে, 3 নং সমীকরণ। আচ্ছা, এখন আমাদের আবার ওই যে যে জায়গায় ছিলাম সেখান থেকে আমাদের আবার ই করতে হবে, অর্থাৎ আহ গিভেন যে সম্পর্কটা x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0, আবার
এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার এটা ইকুয়ালস টু 0। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা কারো মনে আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সব প্লাস, তাহলে 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাহলে 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটা ইকুয়ালস টু 0। এটার মান আমরা আবার এখানে 0 পাইছি 3 নং এ, তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু 0 ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন এক্স ওয়াই জেড এর মান আমরা যদি বসাই, cos আলফা প্লাস আই সাইন আলফা হোল স্কোয়ার প্লাস cos বিটা আই সাইন বিটা হোল স্কোয়ার প্লাস cos গামা আই সাইন গামা ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমাদের তিনটা অংশেই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে, সূত্র ফেলতে হবে, মানে একটা লম্বা একটা লাইন আসবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab 2i cos আলফা সাইন আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। এখানে আমি একবার লিখে দিলাম আই সাইন আলফা হোল স্কোয়ার, মানে আই স্কোয়ার সাইন স্কোয়ার আলফা লেখার কথা, আই স্কোয়ারের মানটা বসায় একবার লিখে দিচ্ছি মাইনাস সাইন স্কোয়ার আলফা, কারণ এমনিতেই বড় হচ্ছে, আহ, দুইটা লাইন স্কিপ করা উচিত। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার বিটা প্লাস 2i cos বিটা সাইন বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা প্লাস 2i cos গামা সাইন গামা মাইনাস সাইন স্কোয়ার গামা ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন কি করা যায়? এখন আচ্ছা, এই জায়গায় ত্রিকোণমিতিক ফর্মুলার একটা ব্যবহার আছে, এই লাইনটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে কি আপনি পরীক্ষা হলে আটকে যেতে পারেন। এই জায়গায় একটা সূত্র আসবে, এটাতে একটা সূত্র আসবে, এটাতে একটা সূত্র আসবে, আই ছাড়া বাকিটার মধ্যে 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা, এখান থেকে সাইন 2 থিটা, এখানেও সাইন 2 থিটা। আচ্ছা, আর কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা এই দুইটা মিলে একটা সূত্র করবে, এটা হলো কস 2 থিটার ফর্মুলা। কস 2 থিটা 4টা ফর্মুলা আছে, তার মধ্যে একটা হচ্ছে এই যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, থিটা যদি একই হয় তখন ওইটাকে কস 2 থিটা লেখা যায়। তারপরে একইভাবে এই কস স্কোয়ার বিটা আর মাইনাস সাইন স্কোয়ার বিটা এই দুটা মিলে একটা সূত্র করবে কস 2 থিটা ফর্মুলা। আর এই কস স্কোয়ার গামা আর এই মাইনাস সাইন স্কোয়ার গামা এই দুটা মিলে একটা সূত্র করবে। তার মানে টোটাল এখানে আমাদের মূলত দুইটা ফর্মুলা 4টা জায়গায় অ্যাপ্লাই করা লাগতেছে আর কি। তাহলে প্রথমে হলো কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, এই দুটা মিলে লিখে দেব কস 2 আলফা প্লাস আই সাইন 2 আলফা এটা থেকে, এরপরে প্লাস কস 2 বিটা প্লাস আই সাইন 2 বিটা প্লাস কস 2 গামা প্লাস আই সাইন 2 গামা ইকুয়ালস টু 0। তাহলে এইখানে আমরা আবার কি করতে পারি, বাস্তব আর কাল্পনিক অংশ আলাদা আলাদা করে ফেলতে পারি। cos 2 আলফা প্লাস cos 2 বিটা প্লাস cos 2 গামা প্লাস আই কমন নিব, সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা প্লাস সাইন 2 গামা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, সুতরাং cos 2 আলফা প্লাস cos 2 বিটা
প্লাস কস টু গামা এটা ইকুয়ালস টু 0 এবং সাইন টু আলফা প্লাস সাইন টু বিটা প্লাস সাইন টু গামা ইকুয়ালস টু 0। আচ্ছা, এখনো কিন্তু আমাদের প্রমাণ হয় নাই, কারণ আমাদের দেখাইতে হবে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা, স্কোয়ার আসে নাই। তাহলে স্কোয়ার আনার জন্য আমাদের আবার সেই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওই সম্পর্কতে যাইতে হবে। তাহলে আবার মানে এটা লাস্ট স্টেপ। এই জায়গা থেকে এই যে আমরা লাস্ট যেখানে শেষ করছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 0, এটার ডি মোইভার্স এর ফরম্যাটে এখন যাইতে হবে। আমরা সিম্পলিফাই করে দুটা মান বের করছি। তাহলে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে একই মান আমরা মানে একই কাজ করব, বাট এখানে আমরা সূত্র ফেলে কস টু আলফা কস টু বিটা কস টু গামা সাইন টু আলফা সাইন টু বিটা সাইন টু গামা এটা যোগফল মানটা বের করছি। আর এই জায়গায় আমরা কি করব, ডি মোইভার্স এর ফর্মুলা অ্যাপ্লাই করে এই মান দুটো ব্যবহার করব, ব্যবহার করলে প্রমাণটা চলে আসে। তাহলে এক্স এর মান আমরা বসাই কজ আলফা প্লাস আই সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস কজ বিটা প্লাস আই সাইন বিটা তার হোল স্কোয়ার প্লাস কস গামা প্লাস আই সাইন গামা তার হোল স্কোয়ার, এইটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? লিখছেন? আপনারা খাতায় উঠাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখন এইটা 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 এটা না, আমাদের স্কোয়ার আনতে হলে এখানে সরাসরি এই ডি মোইভার্স এর কনসেপ্ট অ্যাপ্লাই করলে হবে না, সেম ক্যালকুলেশনে আসতে হবে, জাস্ট এটা আমরা ওইখানে মানগুলো ব্যবহার করব। তাহলে এই ক্যালকুলেশনে যদি আসি, আমরা এই লাইনটা আমি একবারে লিখে দিচ্ছি, এটা আর ভেঙে লিখতেছি না। কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস আই সাইন টু আলফা। এরপর এটা থেকে আসবে ওই যে আমরা আগের ক্যালকুলেশন করে যেটা পাইছি আর কি, এটা থেকে আসবে কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা প্লাস আই সাইন টু বিটা। ওই যে টু সাইন থিটা কস থিটা লেখার পরে যেটা আসে সাইন টু থিটা একবারে লিখে দিই। এখান থেকে আসবে কস স্কোয়ার গামা মাইনাস সাইন স্কোয়ার গামা প্লাস আই সাইন টু গামা ইকুয়ালস টু 0। তো এখন আমার প্রমাণের মধ্যে আছে হলো শুধু কস, সাইন নাই। তাহলে আমি সাইন গুলাকে দূর করব। সাইন দূর করার জন্য সাইন এবং কজের মধ্যে যে সম্পর্ক ওই সম্পর্কটা ব্যবহার করতে হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এই যে কস স্কোয়ার আলফা মাইনাস 1 প্লাস কস স্কোয়ার আলফা, মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা লাইন লিখি, এত বড় অঙ্ক করলাম, একটা লাইন বাড়ালে সমস্যা নেই। তাহলে মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস কস স্কোয়ার আলফা প্লাস এই কস স্কোয়ার বিটা, আই গুলাকে আমরা পরে লিখবো, একসাথে আলাদা করে লিখবো। তাহলে কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা হবে 1 মাইনাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা মাইনাস সাইন স্কোয়ার গামা হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার গামা প্লাস আই ইনটু ওই যে সবগুলা এখন আমরা এখানে লিখবো সাইন টু আলফা প্লাস সাইন টু বিটা প্লাস সাইন টু গামা ইকুয়ালস টু 0। তাহলে এই অংশের মান 0, এই যে এখান থেকে আমরা বসাতে পারবো, তাহলে আই ভ্যানিশ হয়ে যাবে আর বাকিটুকু থেকে প্রমাণটা আসবে।
তাহলে আমরা এখন লিখতে পারি বা কস স্কোয়ার আলফা, এই মাইনাসটা যদি এখন আমরা গুণ করে দেই -1 প্লাস কস স্কোয়ার আলফা। এরপর আসবে হচ্ছে কস স্কোয়ার বিটা -1 প্লাস কস স্কোয়ার বিটা, কস স্কোয়ার বিটা -1 প্লাস কস স্কোয়ার বিটা, এরপর প্লাস কস স্কোয়ার গামা -1 প্লাস কস স্কোয়ার গামা প্লাস আই ইন্টু 0 ইকুয়ালস টু 0। এটার ভ্যালুটা বসাই দিচ্ছি এখানে। তাহলে এখন আমাদের আসতেছে হচ্ছে দুইটা কস স্কোয়ার আলফা, 2 কস স্কোয়ার আলফা প্লাস 2 কস স্কোয়ার বিটা প্লাস 2 কস স্কোয়ার গামা -3 ইকুয়ালস টু 0। এই যে 1 -1 -1 -1 তিনটা মিলে -3, বা 2 কমন নিতে পারি আমরা প্রথম তিনটা থেকে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা, এটা ইকুয়ালস টু 3। 3 যদি ওই পাশে চলে যায়, ফাইনালি আমরা যেটা আমাদের দরকার পেয়ে গেছি, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়ালস টু 3/2। তো অঙ্কটা যে কঠিন আসলে তা না, কিন্তু এই যে ধারাবাহিকতা, যে এই স্টেপের পর এই স্টেপ কিভাবে করব, এটা মনে রাখাটা আসলে একটু টাফ, একটু কঠিন। তা আমাকে যদি এখন প্রশ্ন করেন যে স্যার এখানে এটা যে করতে হবে কিভাবে বুঝবো, তো এইটা আমার সহজ যে উত্তরটা দিতে হবে সেটা হচ্ছে প্রমাণের স্বার্থে আমাদের যখন যেটা করা দরকার তখন সেটা আমরা এখানে করছি, মানে কমন অ্যান্সার যেটা আর কি। বাই দ্য ওয়ে, এই অঙ্কগুলো আসলে একটু টাফ। এখানে আমাদের শুরু থেকে আমি একবার বলতেছি, বাট আপনাদের এগুলো প্র্যাকটিস করে মনে রাখতে হবে আলটিমেটলি। আর এই অঙ্কগুলো পরিবর্তন হয়ে আসবে না, মানে হুবহুই পাবেন আপনি। এখানে যা আছে যেভাবে আছে প্রশ্নগুলো সাধারণত ওইভাবেই থাকে। তাহলে আমাদের দেওয়া ছিল যেটা, সেটা থেকে আমরা শুরু করছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0 মান বসাই দিছি, একটা সম্পর্ক পাইছি। ধাপে ধাপে এই সম্পর্কটা ব্যবহার করছি আমরা কোথায়, এই যে এক্স এর পরিবর্তে 1/x বের করছি, ডি মিউভার্স থিওরেমের প্রয়োগটা এখানে আছে। তাহলে এই তিনটার যোগফল বের করে আমরা দেখলাম যে এটাও শূন্য। এই জায়গায় আমরা আগেরটা ওই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালুটা এখানে ব্যবহার করছি। তারপরে এখানে লসাগু করে আমরা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু 0 এই মানটা পাইছি। আচ্ছা, এরপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দুইবার ব্যবহার করতে হবে, এটা মনে রাখলে আপনি অঙ্কটা শেষ করতে পারবেন। প্রথমবার এটা ইকুয়াল টু 0 ধরে এটা হোল স্কোয়ার, এই অংশটা তো আগের থেকে 0 বসালে শেষ। তারপরে এক্স ওয়াই জেড এর মান বসাই দিলে এখান থেকে আমরা এই যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কস 2 থিটা এই সূত্র ব্যবহার করব। পরে যখন আবার নিব তখন ওই সূত্র ব্যবহার না করে সাইন স্কোয়ারকে ভেঙে আমরা কস স্কোয়ারে নিয়ে যাব, শেষ। এই হলো দুইটা জায়গা, মানে আমরা চারটা স্টেপ। প্রথম স্টেপ এক্স ওয়াই জেড এর মান বসাইছি, মান বসায়া আমরা কি পাইছি, কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা ইকুয়ালস টু 0, সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়ালস টু 0। এইটা ব্যবহার করে 1/x 1/y আর 1/z এর যোগফল বের করছি, শেষ প্রথম স্টেপটা। বের করার পরে এইটাতে লসাগু করে এখান থেকে আমরা পাইছি হলো এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটার মান। ফাইনালি যে দুইটা স্টেপ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0, এটা আমাদের নিতে হবে, এটার হোল স্কোয়ার, এটাকে আমরা স্কোয়ার করব। স্কোয়ার করে এই জায়গা থেকে আমরা পাচ্ছি যে এটা ব্যবহার করার কারণে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটা ইকুয়ালস টু 0, এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এই জিনিসটাই আমরা দুইবার ক্যালকুলেশন করব। একবার কি করব, যে এটা মান বসায় হোল স্কোয়ারের সূত্র পেলে তো সেম জিনিসই আসবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আই স্কোয়ারের কারণে এটা মাইনাস লিখছি, সেম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে একবার কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা থেকে কস 2 আলফা সূত্র ব্যবহার করতে হবে, আর পরে ওই সেম জিনিসটা আরেকবার কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, এখানে সাইন স্কোয়ারকে কস স্কোয়ারে পরিবর্তন করে দিতে হবে, 1 মাইনাস কস স্কোয়ার আলফা। এই দুইটাই মূলত মানে মেইন কি পয়েন্ট আছে এই অঙ্কের, যেটা মেনটেন করলে আপনার অঙ্কটা মিলানো সহজ। আর বাকি হলো আলটিমেটলি আপনাকে ক্যালকুলেশন করে মানে বারবার প্র্যাকটিস করে মনে রাখতে হবে। এখন পার্টিকুলার কোনো জায়গায় না বুঝতে থাকলে বলেন যে স্যার এই জায়গার ক্যালকুলেশনটা বুঝি নাই, আমি ওটা বুঝে দিচ্ছি। স্যার বুঝতে পারছি।
কারো সমস্যা নাই? না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডিংটা আপাতত এই পর্যন্ত স্টপ